ন্যাচারাল নেচার সিনথেসিস করেছে, আর বাকিগুলো 93 থেকে শুরু করে 103 পর্যন্ত ওগুলো সবগুলো কিন্তু আর্টিফিশিয়াল। কিন্তু এই কোশ্চেনটা মাঝে মাঝে করতে পারে যে এখানে আমাদের ল্যান্থারি সিরিজে সরি অ্যাক্টিভিটির মধ্যে কতগুলো ন্যাচারাল অ্যাক্টিভিটি পাবো। দেখো আমি কিন্তু বক্স করে রেখেছি, তাহলে এই এইটি মানে এসি থেকে আমাদের ইউরোনিয়ন এই চারটে আমাদের হচ্ছে নেচার সিনথেসিস করেছে, আর বাকিগুলো আপ টু 93 থেকে 103 পর্যন্ত যা যা আছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু আর্টিফিশিয়াল। তাহলে এখানে কিন্তু মাথায় রাখবে সমস্তগুলোই কিন্তু আমাদের হচ্ছে কে সমস্তগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। ওখানে ছিল একটা মাত্র রেডিও অ্যাক্টিভ, কোনটা বলো তো? ওখানে ছিল একটা মাত্র রেডিও অ্যাক্টিভ, কোনটা বলো তো? PM। পিএম, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে অল আর রেডিও অ্যাক্টিভ। তাহলে এই চারটে, তাহলে আমি 1 2 করে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 এই চারটে আমাদের নেচার নেচার সিনথেসিস করেছে, আর বাকিগুলো ম্যান মেড, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু জাস্ট নিজের ইনফরমেশনের জন্য ইউজ করবে। আচ্ছা, ইউরোপিয়াম বা থোরিয়ামকে আমরা কি কি পারপাসে ইউজ করি বলো? কি পারপাসে ইউজ করা হয় মোটামুটি ভাবে? নিউক্লিয়ার ফুয়েল হিসাবে, তাই না? তাই তো নাকি? নিউক্লিয়ার ফুয়েল হিসাবে ইউজ করি তো, তাহলে এগুলো তোমার নিজের মতো এগুলো মুখস্থ করে কোনো লাভ হবে না, ঠিক আছে। এইটাকে আমাকে দেখতে হবে এখান থেকে একটু আমার হেডিং করবো যে অক্সিডেশন স্টেট আর রিঅ্যাক্টিভিটি। তাহলে এখানে আমি একটা হেডিং করছি, এইটা তোমরা একটু খাতার মধ্যে টুকে নিবে, বা এটা আমার কাছে এখানে আছে, বা তোমরা স্পেকট্রাম টাকার চেষ্টা করবে। এটা হচ্ছে অক্সিডেশন স্টেট অ্যান্ড কমপ্লেক্সিবিলিটি বা রিঅ্যাক্টিভিটি। প্রত্যেক বছরই কিন্তু 4 থেকে 5 নম্বরের কোশ্চেন আসে, এই কোশ্চেন ভুল করলে হবে না। আমার যে নোটটা করা আছে না, সমস্ত মোটামুটি ভাবে ইনপুট দেওয়া আছে, তুমি জাস্ট কোশ্চেনগুলো দেখলেই কিন্তু মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, অক্সিডেশন স্টেট আর রিঅ্যাক্টিভিটি এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট আছে। তো এইটা আমরা কিভাবে দেখি, মানে কোনটা রিঅ্যাক্টিভিটি কি হবে, আর কোনটার অক্সিডেশন স্টেট, মানে অ্যাক্টিনিয়াইডের সঙ্গে ল্যান্থোজের সঙ্গে এটা যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে এদের অক্সিজেন স্টেটটা কার বেশি, ওর বেশি না এর বেশি? ওখানে তো +3 কমন ছিল, শুধু +4 কয়েকটা জায়গায় ছিল। তো এখানে অক্সিজেন স্টেট হচ্ছে দেখবে +2 থেকে শুরু করে আপ টু +7 হায়ার অক্সিজেন স্টেট পর্যন্ত যেতে পারে। কিন্তু কেন, প্রশ্ন হচ্ছে কেন হায়ার অক্সিজেন স্টেট পর্যন্ত যাবে? তাহলে এটাকে যদি দেখতে হয় সেক্ষেত্রে আমাদের কি দেখতে হবে না, এদের ক্ষেত্রে এমনি দেখো তোমরা দেখবে যখন কেমিক্যাল বন্ডিং পড়ে এসছে সেখানে দেখবে তোমাদের কোশ্চেন ছিল SH6, এইটা তো আমরা হয় না, এটা দেখবে নেচারে পাওয়া যায় না। হোয়াইট দেখবে তোমরা পড়ে এসছো SF6, এটা কিন্তু নেচারে পাওয়া যায়। অথবা তোমরা দেখবে PH5 দেখবে নেচারে পাওয়া যায় না। হোয়াইট দেখবে PCl5 হোক বা PF5 হোক, সেগুলো নেচারে পাওয়া যায়। তো এই দুটো জিনিসকে আগে আমাকে বুঝতে হবে কেন, কি ব্যাপার। তাহলে এইটা থেকে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো এখানে, কি ব্যাপার না কেন। না, তুমি নিশ্চয়ই জানো যে হাইড্রোজেনের ইলেকট্রো নেগেটিভিটি কম, সেক্ষেত্রে সরি সালফারের ভ্যাকেন্টি আছে, তাহলে কি হবে? এক মিনিট দাঁড়ান। তাহলে সালফারে এখানে অ্যান্সারটা কি করেছিলে যে আমাদের সাইজটাকে যে ছোট করতে পারো, তাই না? হ্যালো, তাই তো? তাহলে আমাদের কি হবে, সালফারের মাথার যে পজিটিভ চার্জ তৈরি করতে পারবে, তাহলে তার ডি অরবিটাল সাইজটা কমে যাবে। তাহলে সাইজটা কমলে ফ্যাসিলিটি, মানে সাইজটা কমার উদ্দেশ্য কেন না, সাইজটা কমালে ওখানে যে ভ্যালেন্স যে অরবিটাল গুলো আছে, মানে আমাদের 3s 3p 3d গুলো আছে, তাহলে 3s 3p 3d গুলোর এনার্জিটা কি হবে, কম্পারেবল হবে। আমরা যখন অরবিটাল মিক্সিং করবো, তুমি ইমো ডায়াগ্রাম করবে, এখানে এও ছিল, এই দিকের এও আছে, এই দিকের এও আছে, বা LGও আছে। তাহলে সালফারের ক্ষেত্রে আমাদের মানে আছে একটা, এফের ক্ষেত্রে আছে।
তাহলে এও গুলো তুমি এলসিও রুল কি বলেছে, যখন বাইন্ডিং করবে সেক্ষেত্রে প্রত্যেকটা এওর মানে আমাদের অ্যাটম অরবিটাল সাইজ গুলো কম্পারেবল সাইজ হলে বা সেম এনার্জি হলে সেক্ষেত্রে সুবিধা হবে। তাহলে ডি কে সাইজটা ছোট করলে তবে কিন্তু ডিটা কিন্তু আমাদের কি হবে না, আমাদের যে 3s বা 3p কাছাকাছি চলে আসবে, মানে ওদের এনার্জিটা কম্পারেবল হবে, তবেই কিন্তু একটা অপশন বাইন্ডিং করতে পারবে। হ্যাঁ, সেটা কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা সম্ভব না। তাহলে এইটা কিন্তু এখানে ভাইটাল, মানে ওই যে সাইজটা ছোট করছো, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে ওইটাকে উল্টো ভাবে দেখতে হবে। কি হবে না, এখানে আমাকে দেখতে হবে যে না আমাদের এখানে যে 4f আছে সেখানে কতগুলো আমাদের কি আছে, কতগুলো নোডাল প্লেন আছে, নোড আছে, আর 5f এর ক্ষেত্রে কতগুলো নোড আছে, সেটাকে আমাকে দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কাদের ক্ষেত্রে কম্পারেবল এনার্জি আছে। তাহলে আমাদের কি করতে হবে, নাম্বার অফ নোড আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, দেখে নেই নাম্বার অফ নোড ক্যালকুলেট করলে আমাদের 4f এর ক্ষেত্রে নোড কতগুলো আছে, এটা হচ্ছে আমাদের নোড। আচ্ছা, 4f এর ক্ষেত্রে নোড কতগুলো হবে, ফর্মুলা কি, ফর্মুলা কি আছে, এন n minus l minus 1. এন, ঠিক আছে। আচ্ছা, এইটা আরেকটা আমাদের ফর্মুলা বলেছিলাম শর্টকাট হিসেবে, এন মাইনাস ওয়ান ফর এস, এন মাইনাস টু ফর পি, এন মাইনাস থ্রি ফর বি, এন মাইনাস ফোর ফর এ। এই হিসাবে তুমি এটাকেও ইউজ করতে পারো। কি বলেছি যে এফ এর ক্ষেত্রে, এফ এর মানে এখানে ছোট করে করে দিচ্ছি নদীর জন্য। আমাদের এটা মনে হয় কোনো একটা সালে টেকটা পড়াতে গিয়ে মনে হচ্ছে বলেছিলাম, এন মাইনাস ওয়ান হলে সেটা হচ্ছে এস এর জন্য, এন মাইনাস টু হচ্ছে আমাদের পির জন্য, এন মাইনাস থ্রি হচ্ছে ডির জন্য, এন মাইনাস ফোর হচ্ছে আমাদের এফ এর জন্য। এটা হচ্ছে নাম্বার অফ নোডের ফর্মুলা, শর্টকাট। হ্যাঁ, নাম্বার অফ নোডের ফর্মুলা, অথবা তুমি যেটা পড়ে এসছো এন মাইনাস এন মাইনাস ওয়ান, দেখে একই অ্যান্সার আসে। তাহলে 4f এর ক্ষেত্রে দেখে নেই কি এসছে, আর আমাদের 5f এর ক্ষেত্রে কি এসছে। তাহলে দেখ 4f এর ক্ষেত্রে 4, আচ্ছা এল এর জন্য মানে এফ এর জন্য এল কত হয়, এল এর জন্য মানে এল এর কোন ভ্যালুর জন্য এফ আসে 3 স্যার। 3 sir. তাহলে 4 মাইনাস, তাহলে 3 মাইনাস 1 তাহলে 4, তাহলে 0 হয়ে যাবে। এখানে আমার নোড হচ্ছে, তাহলে 4f এর ক্ষেত্রে কোনো নোড নেই। দেখো 4f এর পিক দেখো স্টিপার পিক, এই যে পিকটা সবুজটা, হ্যাঁ সবুজটা দেখো পুরো স্টিপ হয়ে নেমেছে, এক্ষেত্রে কোনো নোড নেই। হোয়াইট 5f এর ক্ষেত্রে কত নোড হচ্ছে দেখো, এন মাইনাস এন মাইনাস ওয়ান, অথবা আমি যেটা বলেছি দেখো এন মাইনাস ফোর করলে দেখো একটা নোড পাচ্ছ। তাহলে এখানে কিন্তু একটা মাত্র নোড পাচ্ছ। তাহলে দেখো যখন ছবিটা করবে, ছবিটা এখন যখন করলাম তখন সেক্ষেত্রে দেখো আমি যদি এরকম করে ভাবার চেষ্টা করি, এদিকে আমাদের রেডিয়াস আছে, এদিকে আমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন আছে, আমি আরডিএফ করে দিচ্ছি। ফোর এর ক্ষেত্রে বলেছো কোনো নোড নেই, তার মানে একদম স্টিপার। এইটা আমাদের ফোরে, যার কোনো নোড নেই। আর 5 এর ক্ষেত্রে একটা নোড আছে, 5 এর ক্ষেত্রে আমাদের কি আছে, একটা মাত্র নোড আছে, তাই না? 5 এর ক্ষেত্রে একটা নোড আছে তো, ঠিক আছে। হ্যালো হ্যালো, আছে। তাহলে 5 এর ক্ষেত্রে একটা নোড আছে, যেই মাত্র নোড আছে তার মানে ও কি করবে, এইদিকে আর শিফট হবে। তাহলে এই একটা নোড, এইটা নোডটা নিলাম, নিয়ে ও শিফট হচ্ছে এইদিকে। এই একটা নোট আছে, ঠিক আছে, এটা আমাদের কে, এটা আমাদের 5। যেই মাত্র শিফট হয়ে গেছে দেখো, যেই মাত্র শিফট হয়ে গেছে ও দেখো, দেখো এই যে জোনটা দেখো আমি যেটাকে ই করে রেখেছি, বক্স করে রেখেছি, দেখো দেখো আমরা এখানে দেখো 6s 6x, তার পাশে দেখো আমাদের পি, সবগুলোর কাছাকাছি চলে এসেছে, মানে ওর সঙ্গে যে 5f এর সঙ্গে আমাদের যে ভ্যালেন্স অরবিটাল গুলো আছে সেইগুলো কিন্তু ওর কাছাকাছি চলে এসেছে। ফয়েস দেখো যেখানে আমাদের 4f ছিল
দেখো 4F এর সঙ্গে দেখো 4F এর সঙ্গে 6S দেখো অনেকটা দূর, বুঝতে পারছো যেটা আছে। দেখো ওদের মধ্যে লেন্থ দেখো অনেকটা দূর। এই ডিস্টেন্স আর এখানে ডিস্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম দেখো অনেক তফাৎ আছে। হুম। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স দেখো ওয়াইডলি সেপারেট। দেখো এটা হচ্ছে লার্জলি সেপারেট, লার্জলি সেপারেট। তার মানে কি ওরা কিন্তু ভ্যালেন্স অরবিটাল গুলো কাছাকাছি নেই। সেই জন্য দেখো আমাদের বলেছিলাম ল্যান্থার্নের যে সমস্ত কমপ্লেক্স গুলো বা কম্পাউন্ড গুলো দেখেছো ল্যান্থার্নের সিস্টেমের ক্ষেত্রে, বলেছিল অক্সোফিলিক অক্সিজেনকে ভালোবাসে, অথবা দেখবে হাইলি ইলেকট্রোনেগেটিভ এফ কে ভালোবাসে। কারণ ওরা জানে যে হাইলি ইলেকট্রোনেগেটিভ এফ মানে তার সাইজটাকে ছোট করাবে। ছোট করা মানে কি, তাকে টেনে নিয়ে আসবে তার কাছে, তার 6 এর কাছাকাছি নিয়ে আসবে। তাহলে এটাই হচ্ছে ওর ফ্যাসিলিটি। যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দাও সেক্ষেত্রে কিন্তু ও তার লুপটাকে ছোট করে দিয়ে ওর কাছাকাছি নিয়ে আসতে চেষ্টা করবে, যাতে করে ওদের এনার্জিটা কম্পারেবল হয়। তো ওই একই লজিকটা মানে SF6 কেন হয়, H6 কেন হয় না, ওক্ষেত্রেও কিন্তু কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন পথটা দিয়ে কিন্তু বলতে পারো। এখানে কিন্তু একই রকম অ্যান্সার। এখানে কিন্তু তোমাদের কি আছে না, ডিস্টেন্সটা অনেকটা বড় বলে সেক্ষেত্রে এদের কম্পারেবল এনার্জি হয় না। কম্পারেবল এনার্জি হয় না বলে এদের কিন্তু রিঅ্যাক্টিভিটি অনেকটা কম। হোয়ারেস একটা মাত্র লুপ থাকার জন্য এক্সট্রা এই এক্সট্রা নোড থাকার জন্য, এটা হচ্ছে ওর এক্সট্রা নোড। এই এক্সট্রা নোডটা থাকার জন্য কি করবে, 4 5 4F টা ও কি করবে, ওর ভ্যালেন্স যে সমস্ত আউটার যে অরবিটাল গুলো আছে 6S বা 6P আছে তাদের কাছাকাছি চলে যাবে। যেই মাত্র কাছাকাছি চলে যাবে সেক্ষেত্রে বাইন্ডিং অ্যাফিনিটি বেড়ে যাবে। সেক্ষেত্রে কেউ অক্সিজেন বা এ বা এই ধরনের কোনো লিগ্যান্ড পেলে তো সহজেই ও বাইন্ড করতে চায়। তাহলে ওই একটা রিজন, এই এক্সট্রা নোড থাকার জন্য কিন্তু রিঅ্যাক্টিভিটি অনেকটা হয়, যেটা কিন্তু এর ক্ষেত্রে হবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে ল্যান্থানাইটকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে হ্যাভিয়ার মেম্বার, আর একটা হচ্ছে তোমার লোয়ার মেম্বার। মানে আপ টু এইটা পর্যন্ত, আপ টু এতটা পর্যন্ত, এই দুটো পর্যন্ত। মানে এইখান থেকে আমি এটা চক করে দিচ্ছি, এইখান থেকে এতটা হচ্ছে আমাদের, হচ্ছে আমাদের লোয়ার মেম্বার। তার মানে কতটা, থোরিয়াম থেকে শুরু করে একদম আপ টু পিউ পর্যন্ত এটা হচ্ছে লোয়ার মেম্বার, মানে তাদের হচ্ছে তাদের অ্যাটমিক মাসটা হচ্ছে কম। আর এইখান থেকে শুরু করে একদম তার রেস্ট আমার AM থেকে শুরু করে, এমটা স্টার্ট দিচ্ছি, তাহলে এইখান AM থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে হ্যাভিয়ার মেম্বার। তাহলে কামিং ফ্রম দ্য AM থেকে শুরু করে হচ্ছে LR, এটা হচ্ছে আপ টু হ্যাভিয়ার মেম্বার, হ্যাভিয়ার অ্যাটমিক নাম্বার বেশি। হ্যাভিয়ার মেম্বার অ্যাটমিক নাম্বার। তাহলে আমাদের ল্যান্থানাইটকে আমরা কি করব, দুটো সিরিজে ভাগ করবো, একটা হচ্ছে লোয়ার মেম্বার, একটা হ্যাভিয়ার মেম্বার। লোয়ার মেম্বার গুলোর ক্ষেত্রে দেখো যাদের অ্যাটমিক নাম্বারটা কম সেক্ষেত্রে কিন্তু কি হবে, তাদের কিন্তু রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হবে। কেন, তাদের তুমি জানো সাইজ কম হলে সেক্ষেত্রে অ্যাটমিক অরবিটাল গুলো সেম সেম শেপে থাকে, সেম এনার্জি থাকে। কম্পারেবল এনার্জি কিন্তু এখানে মধ্যে কিন্তু আপ টু কম্পারেবল এনার্জি পাওয়া যায়। এখানে কিন্তু কম্পারেবল এনার্জি পাওয়া যায়, কম্পারেবল এনার্জি কার সঙ্গে, ওই 5A অ্যান্ড 7S 7। এখানে কিন্তু কম্পারেবল এনার্জি সহজে হয় না। তাহলে এখানে হচ্ছে নট নট সো মাচ কম্পারেবল এনার্জি। বুঝে গেল সাইজটা তোমার বেশি হয়ে গেছে, সাইজটা বেশি মানে তার কিন্তু অ্যাটমিক অরবিটাল গুলো একই জায়গায় থাকবে না। তাহলে হচ্ছে নট কম্পারেবল এনার্জি। আর কম্পারেবল এনার্জি নেই মানে সেক্ষেত্রে কিন্তু রিঅ্যাক্টিভিটি লস করবে। রিঅ্যাক্টিভিটি লস করা মানে তার কিন্তু অক্সিজেশন স্টেটটা কিন্তু বেশি হবে না। তাহলে আপ টু সোডিয়াম থেকে কি হবে, প্লুটোনিয়াম পর্যন্ত পিউ পর্যন্ত আমাদের কিন্তু তাদের কিন্তু রিঅ্যাক্টিভিটি বেশি, মানে তাদের কিন্তু ফার্স্ট নাম্বার অফ, মানে মানে ফ্লেক্সিবল নাম্বার অফ থেকে অক্সিজেন স্টেট কিন্তু দেখাতে পারে। সেক্ষেত্রে +2 থেকে শুরু করে +7 পর্যন্ত কিন্তু দেখাবে।
এরা কিন্তু আপ টু এখানে কিন্তু হচ্ছে +2 থেকে +7 পর্যন্ত দেখাতে পারে। +2 থেকে শুরু করে হচ্ছে +7 পর্যন্ত অক্সিজেন স্টেট দেখাতে পারে। আর এইগুলো কিন্তু লোয়ার অক্সিজেন দেখায়। এখানে কিন্তু মানে এই ফেক্টুস কিন্তু অতটা মানে +7 মধ্যে ভালো না, এই কিন্তু লোয়ার অক্সিজেন স্টেট। আর সব থেকে বড় লাইন কি আছে না, বড় লাইনে আছে আমাদের কোনটা, আমাদের এই যে পিউটা আছে, এটা সব থেকে ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট দেখায় +7 দেখায়। এই পিউটা যেটা বড় লাইনে আছে এইটা মানে হাইয়েস্ট অক্সিজেন স্টেট কিন্তু ম্যাক্সিমাম এই দেখায়। মানে এনকিউ দেখাতে পারে কিন্তু হাইয়েস্ট অক্সিজেন স্টেট ম্যাক্সিমাম পাওয়া গেছে কোনটা না পিউ প্লাস। এটা এটা হচ্ছে লিখে দিচ্ছি, এটা হাইয়েস্ট অক্সিজেন স্টেট কিন্তু এটা দেয় পরীক্ষাতে পিউ প্লাস। এটা হচ্ছে হাইয়েস্ট, এটা বড় লাইনে আছে হায়ার অক্সিজেন। আচ্ছা, সব থেকে লোয়ার কে দেখাবে, সব থেকে লোয়ার দেখাবে কোনটা, যেটা সব থেকে হ্যাভিয়ার, এ সব থেকে মিনিমাম অক্সিজেন স্টেট দেখাবে। তাহলে এটা হচ্ছে আমার সব থেকে লোয়ার অক্সিজেন স্টেট, বা লোয়ার বলতে গেলে +3 পর্যন্ত দেখাবে। এটা হচ্ছে লোয়ার অক্সিজেন স্টেট। কারণ ওর হ্যাভিয়ার মেম্বার, ফলে রিঅ্যাক্টিভিটি কম, মানে ই কম, সাইজটা কম, তাহলে এটা +3 দেখাবে। আর যেখান থেকে শুরু করেছিলাম, মানে আমাদের যেটা থেকে আমাদের শুরু হয়েছিল এসিটা, এখান থেকে এসিটা দেওয়া হয়নি, তাহলে এসিটা আমি করে দিচ্ছি, যেখানে শুরু হয়েছিল ওটা তোমার এসিটা দেখবে +3 অক্সিজেন স্টেটে দেখবে ওটা তোমার নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে যাবে। আচ্ছা, কি কনফিগারেশন মানে ল্যান্থানাইটি, শুধুমাত্র কি হবে, ওখানে 4F ছিল, এখানে হচ্ছে ওখানে হচ্ছে 5 চলে আসবে। বাকি যেটা আছে ওখানে ছিল আমার 5D, এখানে 6D, ওখানে ছিল 6S, এখানে চলে আসবে আমাদের হচ্ছে আহ, হচ্ছে কি হবে ওই 7S হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এসিটা, তাহলে এই এসিটা হচ্ছে আমাদের হচ্ছে প্লাস্টিক অক্সাইড স্টেটে নোবেল গ্যাস কম্পোজিশন পাবে। প্লাস্টিক অক্সাইড স্টেটে এখানে নোবেল গ্যাস পেয়ে যাবে, ঠিক আছে। এইটা এই দুটোকে, এটা কিন্তু লাস্ট যে 2020-তে একটা কোশ্চেন করেছে আমাদের নেটে, যে প্লাস্টিক অক্সাইড স্টেট কে কে দেখাবে। এই কোশ্চেনটা 2020-তে সম্ভবত পার্ট সি কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন। এসিটা, এসিটা তোমার সব থেকে লোয়ার মেম্বার অক্সিজেন স্টেট দেখায়। স্টেবল মানে কেন, এটা প্লাস্টিক হওয়া মানে সে কিন্তু তোমার পুরো পিওর হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন দেখাবে। আর সব থেকে লো একদম যে হ্যাভিয়ার, হ্যাভিয়ার কোনটা হচ্ছে আমাদের এলআর, এ কিন্তু প্লাস্টিক দেখাবে কারণ তার রিঅ্যাক্টিভিটি কম, সেক্ষেত্রে তার কম্পারেবল হয় না। সেই জন্য কি করবে, ও ফ্লেক্সিবল অক্সিজেন স্টেট দেখাতে পারবে না। তাহলে ও কি করবে, আপ টু জাস্ট সিম্পল ল্যান্থারের মতো প্লাস্টিক অক্সিজেন দেখাবে। তো এই দুটো কোশ্চেন যদি পরীক্ষাতে এসেছিল, এইটা আর এইটা, লোয়ার অক্সিজেন স্টেট আর হায়ার কোনটা দেখাচ্ছিল না, পিউ প্লাস, পিউটা কিন্তু আপ টু +7 মধ্যে দেখাতে পারে। তাহলে এখানে আমি একটু ছোট করে লিখে নিচ্ছি। তাহলে এখানে কি হবে, অক্সিজেন স্টেটটা না অ্যাক্টিনাইড, actinide can show variable oxygen state like can show variable oxygen state ব্যাকের হচ্ছে +2 থেকে শুরু করে, মানে +2টা খুব কমই পাওয়া যায়, মানে +2টা খুব রেয়ার। হ্যাঁ, +2টা আমি +3টা আমি রেড করছি, কারণ +3 স্টেটটা ল্যান্থার্নের মতোই, +2টা খুব রেয়ার, এটা এটা কমন। এখান থেকে শুরু করে আপ টু +7 পর্যন্ত ও দেখাতে পারে, ঠিক আছে, দেখাতে পারে। কেন, ডিউ টু, ডিউ টু কি দেখতে পেলে,
ওই যে পিকচারটা আমি বললাম যে এক্সট্রা নোট, যে পিকচারটা আছে, পিকচার নাম্বার, এটা পিকচার নাম্বার 1। তাহলে এখানে আছে ডিউ টু প্রেজেন্স অফ এক্সট্রা নোট, প্রেজেন্স অফ এক্সট্রা নোট, প্রেজেন্স এক্সট্রা নোট of 4-5f orbital making making the energy of energies of 5f 6 5d 6d ওটা সরি 6d and 7s orbital very close or comparable। ঠিক আছে, এইটা হচ্ছে মেন রিজন। আচ্ছা, এইটাকে আমি না স্প্লিট করে দিচ্ছি। ল্যান্থানিটিক্যাল অ্যাক্টিনের সিস্টেম দুভাগে ভাগ করলাম অ্যাক্টিনের মেম্বার। একটা হচ্ছে আমাদের লোয়ার মেম্বার, লোয়ার সিরিজ। লোয়ার সিরিজ মানে যাদের অ্যাটমিক নাম্বার জেড জেড লো, আর ইন্ডিকেটর করছে হ্যাভিয়ার সিরিজ। এটা হচ্ছে আমাদের হ্যাভিয়ার মেম্বার। যাদের অ্যাটমিক নাম্বার হাই, জেড হাই। আচ্ছা, ওখানে বলতো লিস্টে কে ছিল? এইটা ছিল আপ টু এসি থেকে পিইউ, তাই তো? হ্যালো, পিইউটাকে বস করেছিল আমার হাইয়েস্ট অক্সিজেন স্টেট দেখায়। ওকে, আচ্ছা। আর এটা ছিল আমাদের এএম থেকে শুরু করে, এএম থেকে শুরু করে আপ টু এলআর। তো এটা হচ্ছে আমাদের হ্যাভি মেম্বার, এটা লোয়ার মেম্বার। তাহলে এই জায়গাটা কিন্তু কম্পারেবলটা বেশি হয়। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে হচ্ছে ভেরি ক্লোজ, হ্যাঁ, 5f 5f 60 and 7s orbitals are very much comparable, are very much comparable। আর এখানে হচ্ছে আমাদের কি হবে, এই জায়গাটা হচ্ছে 5s 60 আর হচ্ছে 7s orbital orbitals are not so much comparable। ঠিক আছে, যেখানে কম্পারেবল হবে সেখানে কি হবে, হায়ার অক্সিজেন স্টেট বেশি হবে না, ফ্লেক্সিবলটা কি হবে, ম্যাক্সিমাম। হ্যালো, অক্সিজেন ম্যাক্সিমাম অক্সিজেন শো করবে। রিঅ্যাক্টিভিটিও হাই দেখাবে। তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট শো করবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে +3 থেকে শুরু করে আপ টু +7 হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট শো করবে, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট।
আর এখানে আর কি হবে, এইটাকে কানেক্ট করলে যদি কানেকশন করি এর সঙ্গে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি এটি ম্যাক্সিমাম, কারণ যত তোমার ফ্লেক্সিবল অক্সিজেন স্টেট বাড়বে, সেক্ষেত্রে কিন্তু রিঅ্যাক্টিভিটি কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এদের কোর্স নাম্বারটা হাই, এখানে কিন্তু ব্র্যাকেটে এদের কোর্স নাম্বারটা +7 পর্যন্ত যদি যায়, সেক্ষেত্রে কোর্স নাম্বার এখানে কি হবে, এইখানে রিঅ্যাক্টিভিটি কম। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি হাই মানে কার মতো বিহেভিয়ার করবে? রিঅ্যাক্টিভিটি হাই মানে আমাদের বলো ল্যান্থানাইড ভার্সাস যদি আমাদের ট্রান্সফার সিরিজ হয়, তাহলে কে বেশি রিঅ্যাক্টিভ? বলো কে বেশি রিঅ্যাক্টিভ, ল্যান্থানাইড ভার্সাস ট্রান্সফার মেটাল, কে বেশি রিঅ্যাক্টিভ? ট্রানজিশন মেটাল। তাহলে এখানে রিঅ্যাক্টিভিটি যার হাই, ম্যাক্সিমাম রিঅ্যাক্টিভিটি যারা করেছো, দিস সিরিজ একটা যে আমাদের ট্রান্সফার মেটালের মতো বিহেভিয়ার করবে। তাহলে এখানে হচ্ছে বিহেভিয়ার লাইকস ট্রান্সফার মেটাল। বিহেভিয়ার লাইক, এই পয়েন্ট, এই ভাইটাল পয়েন্ট, এই সবটা কিন্তু বিহেভিয়ার করে রাখবে। বিহেভিয়ার লাইক ট্রানজিশন মেটাল, ট্রানজিশন মেটাল। আচ্ছা, এখানে কি হবে, এখানে বলো, এখানে তোমার হচ্ছে ফ্লেক্সিবল অক্সিজেন স্টেট নট অ্যাভেলেবল, পাওয়া যাবে না। ফ্লেক্সিবল অক্সিডেশন স্টেট নট অ্যাভেলেবল। এবং এখানে হচ্ছে ব্যাকেটে লোয়ার অক্সিজেন স্টেট, লোয়ার অক্সিডেশন স্টেট। আর যদি ফ্লেক্সিবল অক্সিজেন স্টেট না পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে রিঅ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই কম। তাহলে এদের রিঅ্যাক্টিভিটি এই সিস্টেমের, এই রিঅ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই কম। তাহলে এটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ। লেস রিঅ্যাক্টিভ হয়, তাহলে বলো কার মতো বিহেভিয়ার করবে? ল্যান্থানাইটস দের মতো। তাহলে হ্যাঁ, তাহলে এটা বিহেভস লাইক ল্যান্থানাইটস। behaves like lanthanide seed. ব্যাস, তাহলে এই ছকটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে কিন্তু কি হবে, আমাদের অক্সিজেন স্টেট আর রিঅ্যাক্টিভিটি বেরিয়ে আসবে। স্যার, হ্যাঁ স্যার বলছি ওই যখন জেডটা যখন লো হচ্ছে, তখন 5F 6D আর 7S এর এনার্জি গুলো কম্পারেবল কেন হচ্ছে, এটা আরেকবার বলবেন? মানে ওটা তোমার যত তোমার সাইজটা বাড়বে না, তখন এইদের মধ্যে সেপারেশন গ্যাপটা, এই যে গ্যাপটা আছে না, এই যে গ্যাপগুলো আছে, এই যে গ্যাপগুলো আছে, এই যে 4P বা 4D, এই গ্যাপগুলো তো যখন সাইজটা বাড়বে না, ওই গ্যাপগুলো বেশি করে ওয়াইডেন হবে। ওয়াইডেন মানে ওই গ্যাপগুলো আরো বেশি করে বেড়ে যাবে। তাহলে ফাইভ যেটা এস আছে, 5 যে এফ আছে, তার সাপেক্ষে প্রত্যেকটা গ্যাপ যদি আস্তে আস্তে করে বেড়ে যায়, তাহলে কি হবে, একে অপরের সঙ্গে দূরে সরে যাবে। দূরে সরে যাওয়া মানে কি হবে, ম্যাক্সিমাম দূরে সরে যাওয়া মানে তারা কিন্তু একই এনার্জি থাকবে না। যত সাইজ বাড়বে, তত ওদের মধ্যে এনার্জি সেপারেশন গ্যাপটা বাড়বে। ঠিক আছে, আর এনার্জি সেপারেশন গ্যাপ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু একই এনার্জিতে থাকবে না, সেক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি লস করে যাবে। কারণ আমাদের এলসিও রুল বলেছে, যখন মিক্সিং করবো, সেক্ষেত্রে প্রত্যেকটা অরবিটালকে একই এনার্জি থাকলে ভালো হয়। যত সাইজ বাড়বে, ওদের মধ্যে এনার্জি সেপারেশন গ্যাপটা বেড়ে যাবে। স্যার কেন, মানে সাইজ বাড়লে কেন বাড়ছে? সেটা তোমাদের তো অঙ্ক করে দেখতে হবে। তোমাদের ম্যাথমেটিক্স পর্যায়ে যখন তুমি পড়েছো, মানে তোমাদের রেডিক্যাল ডিস্ট্রিবিউশন প্লটে তোমাদের ম্যাথমেটিক্স ছিল না, সেই ম্যাথমেটিক্সটা দেখে তোমাকে করতে হবে আর কি। রেডিক্যাল ডিস্ট্রিবিউশন প্লটের যে ম্যাথটা আছে, সেই ম্যাথমেটিক্সটা দেখে তোমাকে পুট করতে হবে ওখানে।
স্যার অ্যাক্টিনাইট কন্ট্রাকশন দিয়ে ভাবলেও তো হয় স্যার, 5 যত এই যেটা বাড়ছে তো 5 বা 6 এর মধ্যে গ্যাপটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কনস্ট্রাকশন দিয়ে তো ভাবলে হতে পারে, হয় মানে যত তোমার জেড এফেক্টিভ বাড়বে, হ্যাভি জেড এফেক্টিভ বাড়লে সাইজটা মানে ছোট হবে, সেটা হতে পারে, কিন্তু ওটা কিন্তু তোমার এই দিকেই আসবে, মানে ওই আমাদের অরবিটাল কি বলে ওটাকে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন পর্যায়ে পড়ি যে ম্যাথটা আসে প্রত্যেকটা, না সেই ম্যাথে তোমাকে পুট করে দেখতে হবে। এসে ক্ষেত্রে কেমন দেখতে হয়, পি এর ক্ষেত্রে দেখতে হয়, ওটা তোমার ম্যাথমেটিক্স দিয়ে করো তো নাকি, ম্যাথ দিয়ে করা হয়তো নাকি গো, তোমরা কি দিয়ে করে এসছো? রেডিয়াল ডিস্ট্রিবিউশন পর্যায়ের উপরে দেখতে হয়, সেটা কি কি করে আসে, তার তো ওটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, না ফর্মুলা নেই? হ্যাঁ স্যার আছে। সেই ফর্মুলাতে পুট করে তোমাকে করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে, এখান থেকে তুমি বুঝতে পারবে। প্রথম মাথা রাখবে, এনার্জি সেপারেশন বাড়লে মানে সাইজ বাড়লে তাদের হচ্ছে এনার্জি সেপারেশন গ্যাপটা বেড়ে যায়। এটা জাস্ট লিখে রাখো এখানে, উইথ ইনক্রিজিং সাইজ, উইথ ইনক্রিজিং হ্যাভিয়ারনেস, ইনক্রিজিং heaviness, the energy separation between the valence orbital, between the valence orbital, ব্র্যাকেটে লেখা আছে 5f 60 7s gradually increasing. আর এই জায়গায় দেখে রাখো, এখানে হচ্ছে রিভার্স ইফেক্ট, হ্যাঁ এখানে হচ্ছে রিভার্স অফ সাইজ, রিভার্স ইফেক্ট, ব্র্যাকেটে স্টার দিচ্ছি, স্টার মানে এইটা, তাহলে বিএফ সাইজের ল্যান্থামের সিরিজ, রিঅ্যাক্টিভিটি। তাহলে বলো কমপ্লেক্স এবিলিটি যদি সাজায় সেক্ষেত্রে কার বেশি হবে? কমপ্লেক্স এবিলিটি যদি সাজানো হয় তাহলে আমাদের কার সব থেকে বেশি হবে, তাই তো? তাহলে কমপ্লেক্স এবিলিটি সব থেকে বেশি কি হবে? ট্রানজিশন, ট্রানজিশন এটা। তারপর ইয়েস, তারপর তুমি লোয়ার অ্যাক্টিভিটি, লোয়ার এসি করবি, তারপর হাই অ্যাক্টিনাইটটা বেশি হবে। ল্যান্থারের ক্ষেত্রে তো অনেকটা তো মানে এক্সপোজ নয়, সে তো অনেকটা দূরে আছে, ঠিক আছে, এই দুটো কম্পারেবল যদি কম্পারেবল হলেও অ্যাক্টিনাইটের কিন্তু রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, আমাদের কোশ্চেন তো কার থাকতো, হাই অ্যাক্টিনাইট, তারপরে আমাদের ল্যান্থানাইট। এখানে কোশ্চেন লিখে রাখো, এখানে অ্যাক্টিনাইট ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ল্যান্থানাইট, ফাইন। এই কোশ্চেন লিখে বুঝে যাবে যে তখন তুমি ইঞ্জিনিয়ার লিখবে আর কি, অ্যাক্টিনাইট ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ল্যান্থানাইট।
actinides are more reactive than lanthanide. ল্যান্থানাইড ক্ষেত্রে তোমার তো পুরোটাই ঢুকে আছে, ও তো মানে একদম ডিরেক্ট নেই আর কি। এই কোশ্চেন মনে রাখলে তুমি বুঝে যাবে যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ কিন্তু আমাদের ট্রান্সমিটার তো আছেই, তারপরে কিন্তু অ্যাক্টিনাইড, তারপরে আমাদের ল্যান্থানাইড। এবার যদি তোমাকে কোশ্চেন করে যে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে কি সবগুলো একই রকম, না সবগুলো হচ্ছে একই রকম নয়। লোয়ার নিউমারগুলোর ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি, দেন হচ্ছে হায়ার নিউমার। বুঝে যাবে। আচ্ছা, এখানে এনবি দিচ্ছি, এনবিটা প্লাস 3 অক্সিজেন স্টেট, তাহলে কি দেখাবে? 2020 এসেছিল এটা প্লাস 3 অক্সিজেন স্টেট। কে বললাম, কে বললাম? অ্যাক্টিনিয়াম আর লরেন্সিয়াম। তাহলে এসি এইটাকে প্লাস 3 করে দিচ্ছি, অ্যান্ড এলআর এইটাকে প্লাস 3 করে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে প্লাস 3 সিটে পাওয়া যায়, সেটা নিশ্চয়ই কেন বললাম, এইটা কিন্তু মেটে 2020 সালের কোশ্চেনে এটাই। মুখস্থ করেছো, ফেসেছো, কিন্তু বাকি কনসেপ্টটা ক্লিয়ার করলে মোটামুটি বুঝতে পারবে। আর সব থেকে হায়ার অক্সিজেন স্টেট কে দেখাবে? হায়ার অক্সিজেন স্টেট কে দেখেছে? পিউ প্লাস। এটাকে আমি জাস্ট করে রেখেছি এখানে, পিউ প্লাস 7 দেখায়, এটাকে বক্স করে দিচ্ছি। ব্যাস, এইটা এই যে ছকটা করে দিচ্ছি, এই ছকটা পড়লেই তুমি কিন্তু সবগুলো মোটামুটি যেটা বলার কথা সবগুলো পেয়ে যাবে। এটা তোমার কোশ্চেনটা কিন্তু এখান থেকে পড়েছে। এবার হচ্ছে স্টেপটা। বল, স্টেপটা বলতে এখানে কেমন ট্রানজিশনটা, এফ থেকে এফ ট্রানজিশন, তাই না? এখানে জেনারেলি কি ট্রানজিশন দেখাবে? এফ থেকে বলো, এখানে স্পেকটা কেমন দেখাবে, কি ধরনের ট্রানজিশন দেখাবে? এফ থেকে এফ তো, তাহলে এখানে হচ্ছে আমাদের এফ থেকে ট্রানজিশন। এফ থেকে ট্রানজিশন কি হয়? এফ থেকে, হ্যাঁ, এফ থেকে ট্রানজিশন অ্যাপ্লি পড়ে। ল্যাপরি পড়বে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে কি, মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের হয়ে গেছে, একটা হচ্ছে হ্যাভিয়ার মেম্বার, একটা হচ্ছে লোয়ার মেম্বার। এই ছকটাকে আমি আবার এখানে কি করছি, রিপিট করবো। ছকটা কি করবো না, জাস্ট আমি শর্ট করে করবো। তাহলে এখানে বলো যে কোনটা আমাদের এই যেখান থেকে এইটা, এদিকে হচ্ছে লোয়ার মেম্বার, এদিকে হ্যাভিয়ার মেম্বার। এদিকেরটা হচ্ছে লোয়ার মেম্বার, আর এদিকেরটা হ্যাভিয়ার মেম্বার। আচ্ছা, লোয়ার মেম্বার গুলোর ক্ষেত্রে কি বলেছিলাম, ইজ বিএস লাইক, বলো লোয়ার মেম্বার গুলো বিএস লাইক তার মধ্যে করেছিল, বিএস লাইক ট্রানজিশন মিটার। তাহলে এই এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকেই আমাদের পুরো কোশ্চেনটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বিএফ লাইক ট্রানজিশন মিটার। এইটা হচ্ছে বিএফ লাইক হচ্ছে ল্যান্থানাইড। ল্যান্থানাইড স্যার। তাহলে এইখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসছে।
এটা হচ্ছে বিএফ স্লাইড ল্যান্থনাইট, অন্য কালকে লিখছি। বিএফ স্লাইড হচ্ছে আমাদের ল্যান্থনাইট। এবার বলো ট্রান্সফার ক্ষেত্রে স্পেকট্রামটা কেমন করে হয়, ব্রড হয় না ব্রড হয় না, লিগ্যান্ড ফিল্ডের উপর হয়? ব্রড হয়। তাহলে এখানে কিন্তু রিঅ্যাক্টিভিটি তুমি অলরেডি বুঝে গেছো, রিঅ্যাক্টিভিটি হাই, এখানে রিঅ্যাক্টিভিটি লো, তাহলে এটা ব্র্যাকেটে করে দিচ্ছে এটা রিঅ্যাক্টিভিটি লো। রিঅ্যাক্টিভিটি লো, রিঅ্যাক্টিভিটি লো মানে লিগ্যান্ড ফিল্ডের উপর ডিপেন্ড করবে কি করবে না, লিগ্যান্ড ফিল্ড মোস্টলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু লিগ্যান্ড ফিল্ডের উপর ডিপেন্ড করবে, লিগ্যান্ড ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট। এইটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ কথার মানে লিগ্যান্ড ফিল্ডের উপর ডিপেন্ড করবে, তাই না? লিগ্যান্ড ফিল্ডের উপর ডিপেন্ড করবে তো, করবে স্যার। তাহলে এটা হচ্ছে লিগ্যান্ড ফিল্ডের উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে লিগ্যান্ড ফিল্ড ডিপেন্ডেন্ট। আচ্ছা, লিগ্যান্ড ফিল্ড যদি ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে স্পেকট্রামটা শার্প না ব্রড হয়? লিগ্যান্ড ফিল্ড চেঞ্জ করলে স্পেকট্রাম নেচারটা চেঞ্জ হবে, তাহলে স্পেকট্রামটা কি হবে? ব্রড। ব্রড স্পেকট্রাম। তাহলে আমি যদি সিম্পল ভাবে ছোট করে পিকচারটা করি, তাহলে এদিকে আমি ওডি ভার্সাস ল্যামডা যদি পিকচার করি, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমি যদি ছবিটা এরকম করে একটা অনেক লিগ্যান্ড ফিল্ড চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি হবে, আমাদের স্পেকট্রাম কি হবে, ব্রড হবে। কালো ব্রড স্পেকট্রাম। এইদিকে হচ্ছে লিগ্যান্ড ফিল্ড চেঞ্জ করছে, উইক ফিল্ড থেকে এটা হচ্ছে হচ্ছে স্ট্রং ফিল্ড। হ্যাঁ, এইদিকে স্ট্রং ফিল্ড দিচ্ছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেওয়ার সময় কি হবে, আমাদের স্পেকট্রাম ব্রড হবে। এখানে বলেছে লিগ্যান্ড ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট, তার মানে স্পেকট্রামটা কেমন আসবে, লিগ্যান্ড ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট মানে স্পেকট্রাম শার্প আসবে। তাহলে স্পেকট্রাম শার্প মানে একই জায়গায় চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে জাস্ট ওডি ভার্সাস যদি ল্যামডা নাও, সেখানে স্পেকট্রামটা তুমি শার্প স্পেকট্রাম করো, স্পেকট্রামটা একই জায়গায় চেঞ্জ হবে, কোনো সেরকম করে চেঞ্জ হবে না। যদি লিগ্যান্ড ফিল্ড বাড়াও বা কমাও সেক্ষেত্রে কি হবে, এই একই জায়গায় চেঞ্জ হবে, ম্যাক্সিমাম কোনো চেঞ্জ হবে। এটা কিন্তু শার্প স্পেকট্রাম, কিন্তু কোনো রকম শিফটিং নেই, তাহলে এটা হচ্ছে আমাদের শার্প স্পেকট্রাম। আচ্ছা, এবার হলো ভাইবোলিক কাপলিং কোথায় আমরা পাবো, ভাইবোলিক কাপলিং কোথায় পাবো, কোথায় পাবো ভাইবোলিক কাপলিং? পেতে পারি ল্যান্থারের ক্ষেত্রে পায় না ট্রান্সফরমেশনের ক্ষেত্রে পায়? যেখানে ভাইবোলিক কাপলিংটা আমরা কোন ক্ষেত্রে পাবো, এখানে মানে জাস্ট লাইক এই লোয়ার মেম্বার না হাইপার মেম্বারের ক্ষেত্রে, যেখানে লিগ্যান্ড ফিল্ড ডিপেন্ডেন্ট করবে, তাই না? এখানে যে ভাইবোলিক কাপলিং হচ্ছে আমাদের পেতে পারে, তাহলে ভাইবোলিক কাপলিং যদি পেয়ে যায় সেক্ষেত্রে ল্যাফোর্টিটা কি হবে, ল্যাফোর্টি ফরবিডেনটা পার্টলি অ্যালাউ। যদি অ্যালাউড হয়, রিল্যাক্সেশন যদি হয় সেক্ষেত্রে ট্রানজিশনটা ভালো হবে না মানে তাদের ইন্টেন্সিটি হাই হবে না, ইন্টেন্সিটি হাই হবে। হাই হবে।
না এই লো কেন, হাই হবে তো, ল্যাপো রিল্যাক্সেশন তো হচ্ছে, যদি হয় সেটা হাই হয় না, তার মানে হয়, তাহলে এই জায়গাটা কিন্তু রিল্যাক্সেশন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে কিন্তু কি হবে, এখানে কিন্তু আমাদের ভাইব্রোনিক কাপলিং মে অকার হতে পারে। এখানে হচ্ছে ভাইব্রোনিক কাপলিং মে অকার। আর যদি হয় সেক্ষেত্রে কি হবে, স্পেকট্রামটা ল্যাপোটি রিল্যাক্স করবে, তাহলে ল্যাপোটি রিল্যাক্স, ল্যাপো রিল্যাক্স যদি হয় সেক্ষেত্রে ইন্টেন্সিটি কি হবে, হাই হবে। intensity may be high, may be high। তাহলে এখানে কিছু স্পেকট্রামটা ব্রড পেতে পারি, তার সঙ্গে মানে এই স্পেকট্রামটা যে ব্রড পেতে পারি, এটা এক নম্বর। তার সঙ্গে আমাদের কি হবে, ইন্টেন্সিটি কিন্তু হাই হতে পারে। বাট এখানে স্পেকট্রাম কি পেয়েছি, স্পেকট্রামটা এখানে কি পেয়েছি, শার্প পেয়েছি। আর এখানে হচ্ছে লিগ্যান্ড ফিল্ডের উপর ডিপেন্ড করবে না, লিগ্যান্ড ফিল্ড চেঞ্জ করে কোনো যায় আসে না, তার মানে কি হবে, আমাদের ভাইব্রোনিক কাপলিং হওয়ার সম্ভাবনা নেই স্যার। নেই। তাহলে এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট লিখে দিচ্ছি, ভাইব্রোনিক কাপলিং হওয়ার সময় নেই, হচ্ছে নো স্কোপ অফ ভাইব্রোনিক কাপলিং। তার মানে কি নো রিল্যাক্সেশন, তার মানে কি, তার মানে নো নো রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন যদি না হয় সেক্ষেত্রে ইন্টেন্সিটি কি হবে, লেস লো। লেস ইন্টেন্স, লেস আর লো ইন্টেন্স। এই জায়গাটা হয়ে গেলে বাকি কোশ্চেনটা এখান থেকে এখান থেকে কোশ্চেন করেছে লেস ইন্টেন্স, ঠিক আছে। লেস ইন্টেন্স, তো এই জায়গাটা আমাদের যদি করে নিই তাহলে হয়ে যাবে। বাকি আমার হচ্ছে রাখবে, এখান থেকে কোশ্চেন যদি করেছে, তাহলে বলো যে এই জায়গাটা কে কে অ্যাপ্লিকেবল, এই জায়গাটা আপ টু, এই জায়গাটা কে কে অ্যাপ্লিকেবল আপ টু থোরিয়াম থেকে আপ টু, হ্যালো, পিইউ, তাই না? আচ্ছা, এইখানে এএম থেকে আপ টু এলআর, ঠিক আছে। এসবগুলো সব আমাদের আপডেট করা আছে, ওই যে প্লাস থ্রি, দেখো প্লাস থ্রি স্টেট বক্স গুলো পড়বে আর কি, এটা প্লাস থ্রি স্টেট, এটা প্লাস থ্রি স্টেট অনলি আর কি, এটা অনলি, এটা অনলি আপডেট করা আছে। আর দেখো সব থেকে বেশি, দেখো যে বলছিলাম এনপিটা, এটা দেখো প্লাস সেভেন তার মধ্যে এইটা সব থেকে বেশি পাওয়া যায়, এটা সব থেকে বড় লাইন আছে তো, এটা সব থেকে বেশি দেখাবে, বাকি কিছু পড়া আছে, ঠিক আছে, এইগুলোকে দেখে রাখবে। এইটা দেখে রাখবে, এই একই জিনিসই করা আছে। আর এখানে বলে রাখি, অ্যাক্টিনের সিরিজের ক্ষেত্রে এই অ্যালকালি মেটালের সঙ্গে কোনো রিয়েকশন নেই, এটা কিন্তু এখন কোনো পরীক্ষাতে আসেনি, তবুও বলে দিচ্ছি, এটা আমি একটু বলে রেখেছি যে এইটার সঙ্গে কোনো রকম রিয়েকশন নেই, মানে অ্যাক্টিনের সঙ্গে, মানে অ্যালকালির সঙ্গে কোনো রকম রিয়েকশন নেই। বাকি তোমার অ্যাসিডের সঙ্গে রিয়েকশন হতে পারে, এই দুটো রিয়েকশনটা একটু দেখে রাখবে, মানে কার সঙ্গে রিয়েকশন করে না, না অ্যালকালিনের সঙ্গে কোনো রিয়েকশন করে না, অ্যালকালি মিডিয়ামের সঙ্গে কোনো রকম রিয়েকশন হয় না। বাকি জিনিসগুলো এখানে লেখা আসে। আচ্ছা এইটা বলো, এইটা তোমার হচ্ছে একই রকম হবে না, হবে না, এটা কোভেলেন্ট ক্যারেক্টার, কোভেলেন্ট ক্যারেক্টারটা কার মতো হবে, ল্যান্থাইটের মতো যেরকম হবে না, যেরকম করে পড়ে এসছে আর কি, ঠিক সেরকমই হবে, বুঝলো তো। লেফট থেকে রাইট গেলে কি হয়েছিল ওখানে,
লেফট থেকে রাইট গেলে ওখানে কি হয়েছিল, কোহেন ক্যারেক্টারটা বেড়েছিল না আর কমেছিল? মানে ইনক্রিজ ফাইভটা করেছে, এটা বেড়ে গিয়েছে। কোনটা বেড়েছিল? স্যার আয়নিক ক্যারেক্টার বাড়ছিল। ওখানে লেফট থেকে রাইট গেলে আইনি ক্যারেক্টার বেড়েছিল? কি বলো, কি ভুলভাল বলছে কেন? ঠিক স্যার করে বলো। এলিউর তো আইডি ক্যারেক্টারটা বেশি ছিল তো। হ্যাঁ, ফাইভ উপর ডিপেন্ড করবে না, মানে ফাইভ সমান ফাইভ বলেছিলাম, ফাইভ প্রপোর্শনাল টু দ্য ফাইভ প্রপোর্শনাল, ফাইভ মানে হচ্ছে আইনিক পোটেনশিয়াল, ঠিক আছে? এটা ছিল আমাদের চার্জ বাই রেডিয়াস, দিস প্রপোর্শনাল টু দ্য হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। সুজিত, আগেরবার তোমাকে পড়েছিলাম, ভুলে গেছো? তাহলে যত সাইজ তোমার ডেরিভেটিভ, এটা তোমার কার উপর ডিপেন্ড করবে? এইটা আবার ফাইভ ডিপেন্ড করে আবার হচ্ছে আমাদের রেডিয়াস, তো দিস ইজ ডিপেন্ডেন্ট অন দা ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে সাইজ যত বাড়বে, মানে এফ ইলেকট্রন ডেন্সিটি যত আমাদের হাই হবে, তাহলে লেফট থেকে রাইট যদি যায়, মানে লেফট টু রাইট আমাদের কি হবে, এফ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, ডেরিভেটিভ বাড়বে, ডেরিভেটিভ বাড়বে মানে সাইজটা কমছে, আর জাস্ট থেকে সাইজটা আস্তে আস্তে কমছে ল্যান্থারের মতো করে। তাহলে সাইজটা যদি কমে যায় আস্তে আস্তে করে, তাহলে আয়নিক পটেনশিয়াল ফাইটা বাড়বে, আর ফাই যদি বেড়ে যায় সেক্ষেত্রে তার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা আস্তে আস্তে কমে যাবে। লেফট টু রাইট কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যাবে, সেটা হচ্ছে জাস্ট ছিল না, আগে যা ছিল এখন তাই আছে, ল্যান্থারের ক্ষেত্রে যা ছিল এখন তাই আছে। তাহলে বেসিক স্টেনও ওখানে যা ছিল এখানে তাই আছে। তো এইটা ভুল করলে হবে না, তাহলে এইটাকে ঠিকঠাক করে করো। আচ্ছা, আর থোরিয়াম নাইট্রেট স্পেক্টর তো হয়ে গেছে, এটা আমি এটা কেটে দেবো। থোরিয়াম নাইট্রেটের একটা দিয়েছিলাম, থোরিয়াম নাইট্রেট এখানে ছিল, এটা আচ্ছা, থোরিয়াম নাইট্রেট এখানে কিন্তু কোশ্চেনটা করেছিল, এর কোশ্চেন নাম্বার কত? দেখুন ছখানা লিগ্যান্ড আছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা হয়, সেক্ষেত্রে নাইট্রেট কেমন লিগ্যান্ড, মানে বাইরেটের লিগ্যান্ড, তাহলে কত হবে কোশ্চেন নাম্বার, কত হবে? 12 হবে, 12 হবে। তাহলে কোর্স আর নাম্বার থোরিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কোর্স নাম্বার হচ্ছে 12, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এটা তো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছিলাম, এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে কত টাইপের হচ্ছে অক্সোস্পিসিস পাওয়া যায়। এখানে মেনলি থ্রি টাইপের অক্সোস্পিসিস পাওয়া যায়। একটা হচ্ছে ইউও2, এইটা, এইটা একটা ইউও2। সেকেন্ড হচ্ছে আমাদের ইউও3, এই একটা অক্সোস্পিসিস। আর একটা হচ্ছে আমাদের হচ্ছে ইউ3ও8, ঠিক আছে? মানে স্টেপ গুলো মুখস্থ করার দরকার নেই, কারণ থ্রি টাইপের অক্সিজেন পাওয়া যায়। মেনলি হচ্ছে ইউও2, ইউও3, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কোনটা, ইউ3ও। সব থেকে স্টেবল, এটা পরীক্ষাতে এসেছিল, সব থেকে স্টেবল কোনটা দেখো, ইউও3 স্ট্রাকচার যেটা আছে দেখো, এরকম স্ট্রাকচার একটা, ইউ ইউ ইউও2 স্ট্রাকচার এরকম একটা ক্লাস্টার স্ট্রাকচার। আর ইউও3 দেখো থ্রি ডাইমেনশন স্ট্রাকচার, আরো দেখো মানে ক্লাসটা দেখো, একটা করে রিংটা দেখো, বৃদ্ধি হয়েছে না? এখানে যা ছিল রাস্তা প্যাকেটে দেখো, এটা কি হয়েছে দেখো তো, এটা একটা, এখানে কি হয়েছে, এগ্রিগেশন হয়েছে।
দেখবি ইজিরো ভ্যালু এখানে পজিটিভ আছে, আর পজিটিভ মানেই কিন্তু আমাদের ডেল জিটা নেগেটিভ আছে। ডেল জি নেগেটিভ মানে স্টেজিক্সনে কিন্তু স্পন্টেনিয়াস সেকশন, স্পন্টেনিয়াস মানে এটা কিন্তু ডিসপ্রপোর্শনাল সেকশন। যে কপারের ক্ষেত্রে যেটা হয় এক্স্যাক্টলি ওখানে এখানে কিন্তু এটাই হয় যে দুমল যদি তুমি সিইউ মানে ইউও2 প্লাস নাও, তাহলে এটা দেখবে দিস কনভার্ট টু দা, এটা পাওয়া গেছে, এটা কনভার্ট হয়ে যায় তোমার হচ্ছে একটা হচ্ছে হায়ার অক্সিজেন স্টেট মানে ইউও2 প্লাস 2, ইউও2 2 প্লাস, আরেকটা হয় ইউ+4 মানে +4 চলে যায়। তাহলে একটা হচ্ছে একটা সেম অক্সিজেন স্টেট, ওটা একবার অক্সিডাইজ করবে, আর একটা হচ্ছে রিঅ্যাকশন করবে। তাহলে এই রিঅ্যাকশনের নাম কি? এই রিঅ্যাকশনের নাম হচ্ছে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। এটা কিন্তু ইজিও দিয়ে কিন্তু ক্যালকুলেট করা গেছে আর কি, হয়েছে আর কি। ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল জি কিন্তু নেগেটিভ, মানে এই যে পার্টিকুলার রিঅ্যাকশন হয়েছে এখানে ইজিরো ক্যালকুলেট করলে ইজিরো কিন্তু পজিটিভ আসবে, তাহলে এখানে কিন্তু ডেল জি কিন্তু এখানে কিন্তু নেগেটিভ, লেস দেন জিরো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কে স্টেবল, ইউও2 প্লাস স্টেবল না ইউও2 প্লাস 2 স্টেবল? এই পার্টিকুলার রিঅ্যাকশনে আমাদের কোনটাই দেখাচ্ছে, ইউও2 প্লাস না ইউও2 প্লাস 2 কোনটা স্টেবল? ইউ2 2 প্লাস 2 প্লাস। তাহলে ইউও2 2 প্লাস এইটা কিন্তু ভেরি ভেরি স্টেবল। এইটা কিন্তু পরিষ্কার করে একবার কোশ্চেন কিন্তু করেছিল যে ইউও2 প্লাস না ইউও2 প্লাস 2 কে স্টেবল? না, সব থেকে স্টেবল হচ্ছে ইউও2 প্লাস 2 দিস স্টেবল। কেন স্টেবল? এর স্ট্রাকচার হচ্ছে এইটা, যখন ইউও2 প্লাস করবে এই কিন্তু সিগমা টাইপ আর লিনিয়ার কম্পাউন্ড, দেখতে লিনিয়ার, দেখো লিনিয়ার চেন আছে, এটা কিন্তু দেখতে লিনিয়ার। কি করবে দেখো তো, এর সঙ্গে ডির সঙ্গে দেখো এই যে ডি আছে নর্মাল ডির সঙ্গে দেখো এটা হচ্ছে পি পিজেড সঙ্গে দেখো একটা লং চেন একটা তোমার সিগমা বন্ডিং করেছে, এবং দেখো একটা পাই বন্ডিং করেছে, এটা তোমার সিগমা বন্ডিং, এটা হচ্ছে পাই বন্ডিং, এটা হচ্ছে পাই বন্ডিং, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ডিং। সিগমা বন্ডিং করেছে উইথ সুটেবল ডি অরবিটাল, এবং এফ অরবিটালের সঙ্গে করেছে দেখো এফ যে F3 মানে ওই FZ3 সঙ্গে করেছে। আর পাই দেখো তুমি দেখো আমাদের ল্যাটারাল ওভারল্যাপ হয়, সেখানে দেখো ডির সঙ্গে করেছে, আর দেখো FZ মানে FX এর সঙ্গে করেছে এইভাবে। তাহলে এরকম করে একটা সিগমা টাইপ আর পাই টাইপ ইন্টারঅ্যাকশন করে এ কিন্তু অক্সো স্পিসিসটাকে মানে O2 প্লাস যে অক্সো স্পিসিস আছে তাকে কিন্তু হাইলি স্টেবিলিটি দেয়। তাহলে ইউও2 প্লাস 2 মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু থাকে, এটা কিন্তু দেখতে এরকম ইউ ডলবন ও ডলবন ও, এটা লিনিয়ার কম্পাউন্ড, যেখানে এটা প্লাস 2 আছে, যেখানে হচ্ছে লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড বন্ডিং হচ্ছে 180 ডিগ্রি, হচ্ছে লিনিয়ার। লিনিয়ার হওয়ার জন্য এখানে কিন্তু কি আছে দেখো, সিগমাও আছে পাইও আছে, সুন্দর করে সিগমা বন্ডিং আর পাই বন্ডিং করে গেছে। দিস কম্পাউন্ড ইউও2 প্লাস 2 ইজ ভেরি ভেরি স্টেবল। তাহলে এটাকে স্টার্ট দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষা দিয়েছিল, এটাই হবে, ঠিক আছে। তাহলে এরা কিন্তু অক্সো অ্যানাউন্ট করতে পারে, কারণ কারা না অ্যাক্টিনাইড গুলো কিন্তু অক্সো অ্যানাউন্ট করতে পারে, সেক্ষেত্রে সব থেকে স্টেবল কিন্তু ইউও2 প্লাস 2। আর পিইউ2 প্লাস 2 এও পাওয়া যায়, দেখো এই যে এটা পিইউ2 প্লাস 2 এটাও পাওয়া যায়, এটাও কিন্তু স্টেবল কম্পাউন্ড। এক্ষেত্রেও আমাদের কিন্তু লিনিয়ার কাইন্ড অফ বন্ডিং হয়। মোস্ট অফ দ্য কেসেস এখানে যতগুলো অক্সো অ্যানাউন আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কি হয়, তারা কিন্তু হচ্ছে লিনিয়ার কাইন্ড অফ বন্ডিং দেখায় এবং ওরা স্টেবল বন্ডিং দেখায়। এবার বলো এখানে চার্জ ট্রান্সফার কেমন হবে বলো, ইউরোপিয়াম ইউও2 প্লাস 2 মধ্যে চার্জ ট্রান্সফার কেমন আসে? মানে ইউরেনিয়ামের অক্সিজেন স্টেট কত আছে বলো, বলো ইউরেনিয়ামের অক্সিজেন স্টেট কত আছে এখানে? ইও2 প্লাস 2 মধ্যে ইউরোপিয়ামের মানে ইউর অক্সিজেন স্টেট কত আছে? +6 আছে। আর +6 যদি হয় সেক্ষেত্রে চার্জ ট্রান্সফার কেমন হবে, লিগ্যান্ড টু মেটাল না মেটাল টু লিগ্যান্ড? KMnO4 এর ক্ষেত্রে ভাবো, বা K2Cr2O7 এর ক্ষেত্রে বলো, ক্রোমিয়ামের অক্সিজেন স্টেট ওখানে কত, বা KMnO4 লিগ্যান্ড টু মেটাল। লিগ্যান্ড। তাহলে এখানে ইউরোপিয়ান প্লাস 2 ক্ষেত্রে তুমি নিজেই বলছো যে অক্সিজেন স্টেট +6,
তাহলে এখানে +6 মানে এখানে কিন্তু অপশনটা একটাই অপশন, লিগ্যান্ড টু মেটাল জাস্ট। এখানে কিন্তু এই কম্পাউন্ড দেখতে হচ্ছে গ্রিনিশ ইয়েলো কালার, দিস ইজ ডিউ টু দ্য লিগ্যান্ড টু মেটাল অক্সাইড থেকে, মানে ইউরোপিয়াম এখানে হচ্ছে ইউ হচ্ছে সিক্সটা, এটা থেকে অক্সিজেনটা ও মাইনাসটা অক্সাইড থেকে এখানে কি হবে, এটা চার্জ আসবে। দিস চার্জ ইজ কল্ড লিগ্যান্ড টু মেটাল চার্জ, এলএমসি। এই একটা জায়গায় কিন্তু এলএমসি ব্যান্ড কিন্তু পাওয়া গেছে। এই কার্ডটা দেখতে কিন্তু গ্রিনিশ ইয়েলো কালার। তাহলে এই পেজটা কিন্তু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পেজ, এটা এই পেজটা কিন্তু আমাদের পরীক্ষাতে এসেছিল, এসেছে। ম্যাগনেটিক মুভমেন্ট তোমার ওই যা আছে এটা তোমার কমপ্লিকেটেড, যদি কিছু লাভ নেই। আচ্ছা, এইটা একটু বলে কি, UF6 এটা কিন্তু স্টেবল কম্পাউন্ড। কেন বলতো স্টেবল কম্পাউন্ড? এটা মানে কি ধরনের লিগ্যান্ড এখানে জয়েন করে আছে? আমি বলেছি যে এখানে যতগুলো কমপ্লেক্স হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সোফিলিক অথবা তোমাদের হাইলি ইলেকট্রনিক অ্যাটম হলে সেক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশনটা ভালো হবে। এখানে এফ আছে মানে তার বাইন্ডিং এফিসিয়েন্সি কিন্তু ভালো। কেন? তুমি তার ক্ষেত্রে 5F এর কিন্তু সাইজটাকে ছোট করতে পেরেছে, মানে কম্পারেবল করতে পেরেছে। তাহলে UF2 এটা কিন্তু স্টেবল কম্পাউন্ড। স্টেবল বলে দেখো যতগুলো রিঅ্যাকশন করা আছে দেখো সবগুলো টেম্পারেচার দেখো তো, কত টেম্পারেচার 400, দেখো 600, তাই না? সমস্ত রিঅ্যাকশন কিন্তু হাই টেম্পারেচার করা আছে। এটা ইন্ডিকেট করে কিন্তু UO2 কিন্তু হাইলি স্টেবল কম্পাউন্ড, এটা কিন্তু স্টেবল কম্পাউন্ড। এবং এখানে রিঅ্যাকশন করতে গেলে হাই টেম্পারেচার লেগেছে, দেখো সবগুলো 400, 500, 600, 200, 250। হাই টেম্পারেচার নেওয়ার পরে কিন্তু রিঅ্যাকশন করতে হয়েছে, তাহলে যারা ইন্ডিকেট করে UF6 কিন্তু স্টেবল। একটা এইটা একটা সালে পড়েছিল, এখানে UF6 এর সঙ্গে হচ্ছে আমাদের কোনটা না, ওদের বলেছিলাম যে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা কিন্তু কোপিসিলেট করে। এটা মাথা রাখবে, এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এইটা আচ্ছা, আরেকটা পড়েছিল এইটা, এই রিঅ্যাকশনটা কি হবে এখন মতো আসেনি যদিও। এটা হচ্ছে তোমাদের ওই কড বলা হয়, COD বলা হয় না, সাইক্লো অক্টা টেট্রাইন বলা হয় নাকি? টেট্রাইনটা ওটা হচ্ছে কড বলা হয়, ডাই টেট্রাইন আছে। এর সঙ্গে যদি পটাশিয়াম দেওয়া হয়, পটাশিয়ামের কাজ কি বলতো? পটাশিয়ামের কাজ কি হয়? রিডিউসিং এজেন্ট মানে কি হবে? তোমার এখান থেকে Ka+ হবে, এখানে 2-, এর সঙ্গে যদি UCl2Cl4 দাও, সেক্ষেত্রে কি হবে আমাদের? এটা আমার কি হবে? এটা দেখো আমাদের কি কম্পাউন্ড? এটা এই কম্পাউন্ডটা দেখতে কি, এটা হচ্ছে কি কম্পাউন্ড হয়েছে? এটা হচ্ছে আমাদের মেটালোসিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক, তাই না? এটা তো অর্গানোমেটালিক। আচ্ছা, এই কম্পাউন্ড হচ্ছে ফার্স্ট, মানে ইউরোপিয়ান বা ল্যান্থানিক সিরিজের মধ্যে সব থেকে ফার্স্ট যে কম্পাউন্ডটা তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের অর্গানোমেটালিক, হচ্ছে এইটা। এটা হচ্ছে ফার্স্ট সিনথেসিস অর্গানোমেটালিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষাতে আসতে পারে, ফার্স্ট সিনথেসাইজ অর্গানোমেটালিক কম্পাউন্ড, অর্গানোমেটালিক অ্যাক্টিনেট কম্পাউন্ড, অ্যাক্টিনেট কম্পাউন্ড। এইটা পরীক্ষাতে আসতে পারে যে কোনটা সবথেকে ফার্স্ট, তাহলে হচ্ছে ইউরোসিন, এর নাম হচ্ছে ইউরাসিন। হ্যাঁ, এই কম্পাউন্ড এসেছিল। এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভলি প্যারাম্যাগনেটিক। কেন? দেখো এখানে দুটো আনপেয়ার কোণ আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, দুটো আনপেয়ার কোণ এখানে আছে। ঠিক আছে, তাহলে এইটা একটু এই পেজটা এখন পরীক্ষাতে আসেনি, তো ফিউচারে হয়তো আসতে পারে। শুধুমাত্র এই জিনিসটাই মাথা রাখবে, বাকি আমার কিন্তু এখানে লাগবে। থোরিয়াম তো বলেছিলাম। আচ্ছা, এই যে দেখো তো, এইটা এবার এখানে UO2 NO3 আচ্ছা, এর স্ট্রাকচার কেমন আছে দেখো তো, এইভাবে আছে। আমাদের এইটা হচ্ছে অক্সিজেন, এই বন্ডটা এখানে কোশ্চেন নাম্বার কত? এইটা কোশ্চেন নাম্বার কত? নাইট্রোজেন হচ্ছে 3টে আছে, 1, 2, 3টে নাইট্রোজেন, 3 দুগুণে 6টা, আর একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, কোশ্চেন নাম্বার 6 দুগুণে 8। এইটা পরীক্ষাতে এসেছিল একবার। ঠিক আছে,
এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল, তো এটা কিন্তু কোশ্চেন নাম্বার 8 আছে। আর থোরিয়াম ম্যাথে তো কোশ্চেন নাম্বার 12 বলেছি। আর বাকি আমার এগুলো তোমার ওই লেখাপড়া আছে, ওইগুলো কিছু দরকার নেই, তুমি জাস্ট দেখে নিতে পারো। আচ্ছা, এইটা করলেই আমাদের ল্যান্সাইটটা হয়। সেখান থেকে কোশ্চেন গুলো আমি তোমাকে পাঠিয়ে দিব, তোমরা না কোশ্চেন গুলোকে একবার দেখে নিবে। আমার সমস্ত জায়গায় আউটপুট গুলো ইনপুট গুলো করা আছে, ঠিক আছে? তোমাকে আমি পিডিএফটা করে একটু পরে পাঠিয়ে দিচ্ছি। স্যার এই পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। আর কোশ্চেন গুলোকে হ্যাঁ চলে আসবে, চলে আসবে। আমি পিডিএফটা করে, আমার একটু পিডিএফ করতে অসুবিধা হচ্ছে, আমার ওই ল্যাপটপে প্রবলেম হয়েছে, আমি দেখছি আর কি কোনোভাবে করা যায়। স্যার এই 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 ক্লাসগুলো এই মানে এই ক্লাসটা মেনলি খুব ভালো করে নোট করা হয়নি। আপনি যেহেতু স্লাইডে পড়াচ্ছেন তো ওটা একটুখানি ঠিকঠাক পুরোটা থাকে যেন এরকম পাঠিয়ে দেবেন। ওটা এইটা হ্যাঁ হ্যাঁ এই 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 চ্যাপ্টারটা এটা তোমাদের পাঠিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। একবার বলছি তোমাদের এই শুক্র ফ্রাইডেতে আমি যেটা করাবো সেটা হচ্ছে আমাদের রেডক্সের প্রবলেম, মানে রেডক্সের কিছু কিছু কোশ্চেন এসেছে, আসে আর কি। তো রেডক্সের কয়েকটা টাইপের কোশ্চেন করাবো, আর তার সঙ্গে তোমাদের ওখানে দেখবে তোমাদের হচ্ছে যারা ওই অ্যানালিটিক্যাল কোশ্চেনটা পড়ে এসছো, টপিক মার্কারি ইলেকট্রো তোমাদের হয়তো ছিল, হয়তো তাদের ক্যালকাটাতে আছে, ক্যালকাটাতে তো আছে হয়তো হয়তো। আর তার সঙ্গে তোমরা হয়তো সিডি পড়ে এসছো, সাইক্লিক ভোল্টামেট্রি। ওইখান থেকে কয়েকটা কোশ্চেন করে আর কি। তো ওইটা আমাদের রিডক্সের পার্টের মধ্যে পড়ে যাবে, বুঝলো তো? মানে ডিএমই কেমন করে ফাংশন করে, এবং ডিএমই থেকে একটা ম্যাথও পড়েছি, একটা ম্যাথ পড়েছি। আর সাইক্লিক ভোল্টামেট্রি থেকেও ওখান থেকে একটা ম্যাথ পড়েছে। তো ওগুলো সবই কিন্তু রেডক্সের পার্ট। তো আমি রেডক্সের যে কোশ্চেনগুলো পড়েছি তার মধ্যে আমার মানে এক জায়গায় করা আছে, আমি কয়েকটা কোশ্চেন বেছে নিয়েছি তার মধ্যে থেকে। তো ওই পোর্শনটা আর ওর সঙ্গে আমাদের সাইক্লিক ভোল্টামিটারের বেসিক কেমিস্ট্রি আর আমাদের টপিক মার্ক রিলেটেড এটা করলে আমাদের কোশ্চেন শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট টপিক, ওটা হচ্ছে আমাদের এক দিনে হয়ে যায়, শুক্র রবিবারের মধ্যে আমাদের প্রশ্নগুলো হয়ে যাবে, বুঝলি? তো শর্ট টপিক বলবো, ঠিক আছে? তো ওগুলো আমাদের হয়ে যাবে। আচ্ছা, তারপর সপ্তাহে আমাদের এমো ডায়াগ্রামে যেটা ওই যেটা পড়ে আছে, এটা বলেছিলাম আমাদের ওই অ্যাটমিক গ্রাউন্ড সিম্বল, মলিকুলার গ্রাউন্ড সিম্বল। যে মলিকুলার গ্রাউন্ড সিম্বল করতে গেলে তার আগে আমি হচ্ছে ওদের এমো ডায়াগ্রাম গুলোকে একবার বলে দেবো আর কি, মানে সেখান থেকে কোশ্চেন আসছে আর কি। মানে ওগুলো তুমি কোশ্চেন গুলো তোমাকে একবার যদি দেয় না, আমি আমি পিপিটিটা বানিয়ে রাখবো, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে কোশ্চেন গুলো দেখলে কিন্তু তুমি ওখানে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ওখানে কি কি দেয়, ওখানে বন্ড অর্ডার দেয়, ওখানে আইপি দেয়। যেমন তো বলেছিলাম অক্সিজেনের আইপি আর O2, মানে অক্সিজেনের আইপি এমনি অক্সিজেন ও মানে অ্যাটমিক অক্সিজেন মলিকুলার অক্সিজেন, এর মধ্যে কার আইপি বেশি কার আইপি কম। মানে নাইট্রোজেনের অ্যাটমিক নাইট্রোজেন ভার্সাস তোমাদের হচ্ছে মলিকুলার নাইট্রোজেন, মানে কার আইপি বেশি কার কম। বা ওখানে তোমাদের ওই ধরো O2 সুপার অক্সাইড পার অক্সাইড দিল, কার বন্ড অর্ডার বেশি হবে বা বন্ড বেশি হবে বা কার ফ্রিকোয়েন্সি বেশি হবে, এই সমস্ত গুলো ওখানে কিন্তু আসে আর কি। বা সিও এনও প্লাসের মধ্যে কোনটা বেশি স্ট্রং পায় অ্যাসিড দিকে, খুবই সোজা। শুধু আর কোনটা কিন্তু হোমোনোমো করেছে আর কি, মানে এই এই শেপের ক্ষেত্রে কোশ্চেন পড়েছে একবার, কোনটা তার হোমো কোনটা হবে। ওই টুকটাক কোশ্চেন ওটা একবার ব্যাখ্যা করে দিলে, একবার জাস্ট বলে দিলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর আমাদের ওই মলিকুলার সিম্বল যেটা আমরা লাস্ট ইয়ারে কোশ্চেন করেছি, 4 নম্বরে কোশ্চেন করেছে একটা, ওটা খুব ইজি। ওটা তোমাদের একবার বলে দিতে হবে। ওটা করলে আমাদের এমন ডায়াগ্রামের কোশ্চেনটা, মানে ইমোলিটের কোশ্চেনটা আমাদের হয়ে যাবে। আমাদের কমপ্লেক্সের এমনটা হয়ে গেছে, ওইটা করলে হয়ে যাবে, ঠিক আছে? আমাদের নেক্সট মাসে আমাদের মানে তোমাদের ইতে আগস্ট সেপ্টেম্বরটা, মানে পুজোর আগে সিলেবাসটা শেষ করার চেষ্টা করবো। আমাদের ম্যাক্সিমাম তো হয়ে গেছে, ওই সেপ্টেম্বরটা আমার থাকবে শুধুমাত্র ওই আমাদের কি থাকবে অর্গামেন্টাল এক্সট্রা, বুঝলি তো? ওইটা তোমার ভ্যাকেট টাইপের, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ওটা লাস্টে রেখে দিই, কেন ওটা তোমার মুখস্থ করতে হয়, মানে কিছু কিছু কোশ্চেন আছে, মানে বাজে বাজে কোশ্চেনটা আমি ওটা লাস্টে পড়াবো আর কি বলেছিলাম। তো ওইটা আমি তোমাদের একটু লাস্টে দিয়ে করাচ্ছি, তাহলে তোমাদের ওই ট্রাক্টারটা পরে তুমি ওখানে কোশ্চেন করতে পারো। ওখানে সেফটি পড়াবো, ম্যাডাম যেগুলো কোশ্চেন করেছে বা করতে সেই কোশ্চেনটা। আর বেশি রিয়েকশন করবে না তুমি যাবে, ফলে যেইটুকু পড়াবো সেই রিয়েকশন গুলো পড়ে ভালো, সেখান থেকে কিছু করতে পারো ভালো, আদার ছেড়ে আসবে কোনো যায় আসে না, অপশন প্রচুর পেয়ে যাবে, বুঝলে? ওইটার সঙ্গে আর সাইকেল গুলো আছে, সাইকেল গুলো অলরেডি আমাদের ফাড়ে হাতে পড়ে আসছে বা ইউনিসিতে কিছু কিছু ক্ষেত্রে পড়ে আসছে, ওইটাকে পিডিএফ বানিয়ে রাখবে, ওইটা একবার করে দিবি কোন কোন কোশ্চেন গুলো করতে হবে। তাহলে ওইটা আমি লাস্ট থেকে করাচ্ছি, বুঝলে তো? মানে ওইটা ওইটা করলে আমাদের হয়ে যাবে। কেবল বন্ডিং যেটা বলেছিলাম, ওইটা আমাদের কোশ্চেন গুলো ধরে ধরে আমি শুধু কেবল বন্ডিং বলছি, কেবল বন্ডিং আমাদের ফেস করতে, ওইটা সবই সোজা, ওইগুলো আমি মানে করাবো না। আমি জাস্ট তোমাদের ওই সব থেকে বাজেট অফিস যে তোমাদের হচ্ছে ওই 13, 14, 15 যেগুলো আছে,
সেখান থেকে ওগুলো করাবো না, তোমাদের জাস্ট সালের কোশ্চেন মানে তোমাদের নেটে যে কোশ্চেনগুলো এসছে ওই কোশ্চেনগুলো একবার ডিসকাস করে দেবে, তোমরা ওই কোশ্চেনগুলো একবার দেখে নিবে। আর তার সঙ্গে টেম্পল বন্ডিং এর কয়েকটা কোশ্চেনগুলো আর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এগুলো কি হবে, হ্যাঁ ওই ধরনের কোশ্চেন। যেমন তোমার বললাম যে CCl4 ভার্সাস তোমার SiCl4, কোনটার বয়লিং পয়েন্ট বেশি, কোনটা বয়লিং পয়েন্ট কম, জল জল দিলাম, HF দিলাম, বা ওখানে HBr দিলাম, ইত্যাদি দিলাম, বললাম যে কার বয়লিং পয়েন্ট বেশি, কার বেশি হবে বলো তো, জল HF অ্যামোনিয়া এরকম যদি দেওয়া হয় সেক্ষেত্রে বয়লিং পয়েন্ট কার বেশি হয়, জল HF। তার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর বেশি। এই কোশ্চেনটা কেন বললো, এই কোশ্চেন লোকে তোমরা ভুল করে আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সবাই বলেছে HF হবে, কারণ HF তোমার দেখেছো যে হাইড্রোজেন বন্ডিং এবিলিটি খুব হাই। তা নয়, মানে পার মলিকুল কতগুলো হাইড্রোজেন করতে পারে। জলের ক্ষেত্রে একটা অক্সিজেন, হ্যাঁ একটা অক্সিজেন 4টে হাইড্রোজেন করতে পারে, মানে একটা মলিকুল, মানে একটা মলিকুল কিন্তু 4টে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। ম্যাক্সিমাম সংখ্যক হাইড্রোজেন বন্ডিং কিন্তু জল করতে পারে, ঠিক আছে। কিন্তু অক্সিজেন মানে HF এর ক্ষেত্রে লিনিয়ার দুটো করবে, এইদিকে একটা ওইদিকে একটা লিনিয়ার। HF এর ক্ষেত্রে এইদিকে হাইড্রোজেন থেকে একটা, ওইদিকে F থেকে একটা। এটা পার মলিকুলে কিন্তু HF এর হাইড্রোজেন বন্ডিং এবিলিটি কম। জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন মানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, আর যে অক্সিজেন থেকে দুটো হাইড্রোজেন বন্ডিং হবে, দুই 4টে। ওর কিন্তু পলিমারিক মানে পলিমারিক বা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ ওয়েটটা কিন্তু ম্যাক্সিমাম। জল টপে থাকবে, তারপর ইচ্ছে, তারপর সব, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করে মানে ভুল হয় বলে বলেছে আর কি। প্লাস তোমাদের বলেছিলাম যে ওই মানে ওই কিছু সেকেন্ডারি পিরিয়ড মানে তো পিরিয়ড টেবিল যেটা করে এসছো, ওইখানে তোমার পিরিয়ড টেবিল থেকে কোশ্চেনগুলো খুব সোজা করে, কিন্তু ওই যে বলেছিলাম যে কয়েকটা কোশ্চেন যেটা BrO4 মাইনাস বলেছিলাম, ওরা সব থেকে কিন্তু হায়ার তার ইজিও ভ্যালু মানে রিডক্স তোমার কিন্তু অক্সিডেটিং এই এবিলিটি কিন্তু হাই। ওই ধরনের কিছু এক্সেপশনাল কোশ্চেনগুলো তোমাকে একবার ডিসকাস করবো, মানে কেন কি ব্যাপার, ঠিক আছে। তো ওইগুলো করলে তোমাদের যেমন তোমাকে যদি হ্যাঁ ওটা বলি যে ওটা তোমাদের হচ্ছে তোমাদের ওই সেকেন্ডারি পিরিওসিটি রুল, মানে তোমাদের দেখবে মানে যেখানে আমাদের বলি হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে আমাদের ইয়ারপেড এফেক্ট। হ্যাঁ ইয়ারপেড এফেক্ট কোথায় ম্যাক্সিমাম ইয়ারপেড এফেক্ট দেখবে, সেখানেই পাওয়া দেখবে যেখানে দেখবে আমাদের ডি অরবিটাল ঢুকেছে, আর একটা হচ্ছে ল্যান্থনাইড। ইয়ারপেড কিন্তু হ্যাভিয়ার এফেক্ট পাওয়া যায়, যেখানে দেখবে ল্যান্থনাইড সিরিজটা আরম্ভ হয়েছে, এখানে 4Fটা শুরু হয়েছে, ওই জায়গাটা দেখবে ইয়ারপেড পাওয়া যায়। তার মানে ওখানে দেখবে ডেল ই মানে NS আর NPর মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু ওখানে বেশি। আর আর কোথায় বেশি, আর হচ্ছে আমাদের 3D এলিমেন্ট যেখানে আছে সেখানে শুরু হচ্ছে আর কি, যেমন ধরো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম যেতে। তুমি যখন ডাউন দ্য গ্রুপ নামছো তখন তুমি ভাববে যে অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের মধ্যে তোমার হচ্ছে অ্যাটমিক সাইজটা কি হয়, পরিবার কথা। তো গ্যালিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে দেখবে অ্যাটমিক সাইজটা দেখবে একই রকম, আয়নিক সাইজটা কেন একই রকম হয়। তোমার ডাউন দ্য গ্রুপ যখন নামছি সাইজটা বাড়ার কথা কিন্তু বাড়ছে না, কেন বাড়ছে না? গ্যালিয়ামে দেখবে 3D গ্রুপ তৈরি হয়েছে, তাই না? গ্যালিয়ামটা কোথায় পড়ছে? গ্যালিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি, ডি আছে, হ্যাঁ 13 পড়েছে, কিন্তু ডি আছে না নেই? ডি দেখো ওখানে শুরু হচ্ছে, ওখান থেকে ডি শুরু হচ্ছে দেখো। তাহলে পিরিয়ড টেবিলের ফোর্থ রোতে দেখবে, ফোর্থ রো মানে ফোর্থ রো যেটা আছে বা পিরিয়ড যেখানে আছে সেখানে কিন্তু তোমার 3D এলিমেন্টটা শুরু হচ্ছে। ওই জায়গাটার প্রপার্টিগুলো সব ক্ষেত্রে কি হবে, জাস্ট লাইক এ ল্যান্থারাইট সরি যেখানে তোমার স্ক্যান্ডাইট কনস্ট্রাকশন 3D এলিমেন্টের জন্য সাইজটা যেটা কমে যাবে বা ইফেক্ট নিউক্লিয়াস চার্জ হয়, তো ওখানে কিন্তু তার কেমিস্ট্রি কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য দেখবি ল্যান্থারাইট মানে অ্যালুমিনিয়ামের সাইজটা আর গ্যালিয়ামের সাইজ দেখবে হচ্ছে একই রকম, বা ওখানে IP দেখবে প্রায় হচ্ছে ওর মধ্যে কম্পারেটিভ হয়, যদিও IP ডাউন দ্য গ্রুপ হচ্ছে কমে যাওয়ার কথা। এই ধরনের কোশ্চেনগুলো অ্যাবনর্মাল কোশ্চেন, আর ওইখানে তাই আর কি, মানে BrO4 মাইনাসটা 6 পিরিয়ড থাকে না। তো দেখো 6 পিরিয়ডে দেখো বমিন আছে, দেখো ভেবে দেখো বমিনটা 6 পিরিয়ডে আছে, আর 6 পিরিয়ড মানেই ওখানে ল্যান্থারাইট সিরিজ মানে 4F আছে। তাহলে 4Fটা শুরু হয় কিন্তু ল্যান্থারাইট সিরিজটা কিন্তু 6 পিরিয়ডে শুরু হয়। তাহলে 6 পিরিয়ডের ক্ষেত্রে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে 4F এর ক্ষেত্রে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেক বেশি। তাহলে ওইখানে দেখো বমিনের ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কিন্তু ওখানে তার ক্ষেত্রে হাই। যেই মাত্র ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে BrO4 মাইনাস দেখো ওখানে তোমার +7 অক্সিজেন স্টেট দেখো কত আছে অক্সিজেন স্টেট, BrO4 মাইনাস অক্সিজেন স্টেট +7 আছে। তাহলে ওটা কিন্তু +7 অক্সিজেন স্টেট হায়ার অক্সিজেন স্টেটে আছে, তার মধ্যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হাই। তাহলে সে কি করবে, তার আরো বেশি করে মানে যা +7 আছে তার সঙ্গে ডেল প্লাস তুমি চার্জ যুক্ত করবে। তাহলে এত যদি তুমি তার চার্জ যদি এত হাই হয় সে কি স্টেবিলিটি পাবে? ওই অবস্থায় কিন্তু সে স্টেবিলিটি পাবে না। সে কি করবে, ওখানে ভেঙে গিয়ে ওই বিআর অক্সিজেন বন্ডটা ভেঙে গিয়ে
ও লোয়ার অক্সিজেন স্টেটে চলে আসতে চেষ্টা করবে। ক্লাস 7 থেকে ও ক্লাস 5-এ চলে আসার চেষ্টা করে, তাহলে নিজে লোয়ারে এসছে মানে তার অক্সিডাইজিং ইমিউনিটি কি হবে? ইয়েস, তাহলে ওটা কিন্তু ঠিক আছে, তাহলে ওটাই তোমার হচ্ছে হায়ার অক্সিজেন স্টেট, মানে ওটা তোমার সব থেকে হাইলি অক্সিডাইজিং। এরকম কিছু কিছু কোশ্চেন তোমাদের করতে হবে, যেমন ধরো বলা হয় PCl5 আর তারপর তোমার বিসমাথ CL5 বা ওই যে সিরিজটা আছে ফসফরাস অ্যান্টিমনি CL5 তারপর বিসমাথ CL5, এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার সাজাও, সব থেকে স্টেবল কি? PCl5, অ্যান্টিমনি CL5 আর বিসমাথ CL5। তাহলে অবভিয়াসলি কোশ্চেনটা তুমি ভাববে এই কোশ্চেনটা কঠিন কোশ্চেন, কোশ্চেনটা তুমি কিন্তু ভুলভাল অ্যান্সার দিবে, বাকি কোশ্চেন সোজা। তখন দেখো, যেমন মানে তুমি দেখতে হবে যে 6 পিরিয়ডে আছে কিনা, আর 6 পিরিয়ডে কারা দেখাবে না পি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে যারা 6 পিরিয়ডে থাকবে তারা কিন্তু হ্যাভিয়ার মেম্বার, তারা কিন্তু ইনার পেরিফের থাকবে। তাহলে মানে বিসমাথের ক্ষেত্রে +5 স্টেট কিন্তু আনস্টেবল, তাহলে ও ওইখানে কিন্তু থাকতে পারবে না, তাহলে ওই কম্পাউন্ডটা পাওয়া যাবে। তাহলে ও সব থেকে স্টেবল। বাকিদের ক্ষেত্রে বলো PCl5, অ্যান্টিমনি CL5। ডাউন দ্য গ্রুপ যদি নামি সেক্ষেত্রে কি হয়? ডাউন দ্য গ্রুপ যদি নামি সেক্ষেত্রে স্টেবিলিটি বাড়ে না কমে? তাহলে সাইজটা যদি কমে যায়, হ্যাঁ ভূমিকা স্টেবিলিটি কমে যাবে, তার মানে কি ওটা কিন্তু ফুল অ্যান্সার। বুঝলো, এই যে কোনো জায়গাগুলো বেসিক কনসেপ্ট আমাদের হাইলাইট করে, ঠিক আছে? তাহলে এগুলো তুমি না জানলে করতে পারো। কেন করতে পারবে না? না, এটা তুমি দেখো, এটা বেসিক্যালি মানে ভাবতে হবে ওই স্টেটগুলো কেমন স্টেটে আছে। ওই যে সিরিজটা দিয়েছি ওগুলো তোমার গ্যাসিয়াস ফেজে আছে, এবার গ্যাসিয়াস ফেজে সবগুলো কিন্তু গ্যাসিয়াস স্টেট। হ্যাঁ, এবার অ্যান্টিমনির সঙ্গে দেখো অ্যান্টিমনি তোমার ইলেকট্রো নেগেটিভিটি কম উইথ রেসপেক্ট টু দ্য ফসফরাস, ঠিক আছে? আর সিএল এর দেখো ইলেকট্রো নেগেটিভিটি 3.5 কিন্তু ও বেশি, তাহলে অ্যান্টিমনির সঙ্গে আমাদের সিএল এর যে ইলেকট্রো নেগেটিভিটি গ্যাপটা বেশি না কম? ওই গ্যাপটা যদি বেশি হয় তাহলে কাএ মাইনাস কাইবি যদি বেশি হয় সেক্ষেত্রে আয়নিক টাইপ বন্ডিং হয়। তাহলে আয়নিক টাইপ যদি বন্ডিং হয়ে যায় সেক্ষেত্রে আয়নিক টাইপ বন্ডিং আছে এবং ওটা গ্যাসেস ফেজে আছে। গ্যাসেস ফেজে আয়নিক ইন্টারাকশন মানে সে কিন্তু ডাইপোল ইন্টারাকশন হয়, ডাইপোল ইন্টারাকশন হয় মানে তার স্টেবিলিটি হাই। তাহলে এই ধরনের কিছু কিছু কোশ্চেন তোমাকে আলোচনা করে নিতে হবে, অ্যাপ নর্মাল কোশ্চেন, বাকি নর্মাল কোশ্চেনগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আমি মাথার মধ্যে চটপট করা আছে, তো সেইগুলো একবার ডিসকাস করে দিলে। আর যেমন তোমাকে বলা হয়, ধরো তোমাকে বললাম SOF4 তো 1 2 3 3টে, SOF3 মনে হয়, তাই তো? বা SF4, হ্যাঁ SF4 এর ক্ষেত্রে কোন লিনিয়ার টাইপ বন্ড 180 ডিগ্রি বন্ডিং কি আসে না? থাকলে কতগুলো? SF4 এর ক্ষেত্রে SF4 এর ক্ষেত্রে মানে আমাদের মানে কোনো লিনিয়ার কাইন্ড অফ বন্ডিং মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বন্ডিং আসে না। তা তুমি কি ভাববে? তুমি ভাববে যে SF4 মানে সালফার 6, 4টে এফ গেছে, 4টে মানে 6 7 10/2 করলে কত হবে? 5। 5 হয় তাহলে হাইব্রিডেশন কি হবে? মানে তোমার ওল স্ট্রাকচারটা ডিগ্রি শেপটা তুমি সাজালে একটা কিন্তু লোন পেয়ার হয়ে গেছে, ইকুইডর থাকবে, সেক্ষেত্রে তুমি ভাবো SF4 দিয়েছি, লিনিয়ার বন্ডিং আসে তো নাকি? একটা আছে, তাই না? কিন্তু কোশ্চেনটা অ্যান্সার ভুল, কোন লিনিয়ার বন্ডিং নেই। মানে দেখে মনে হয় তোমার ওই অ্যাকচুয়ালি কোশ্চেনে যে এফ আছে লিনিয়ার, বা লিনিয়ার নয়। লোন পেয়ার তো স্পেস ফিল মানে ও তো ইকুইডর কোশ্চেনে পড়ে আসে, ও যত বেশি জায়গা নেবে ও কি করবে? ওইটাকে ঠেললে মানে অ্যাক্সেল বন্ডটাকে একটু বেন্ড হবে, ওই বন্ডিংটা তোমার 180 না হয়ে চলে আসে 173 ডিগ্রি কাছাকাছি, প্রায় 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রি ডেভিয়েশন চলে আসে। এই ধরনের কোনো জ্যামে করে তো মানে কোশ্চেন আমাদের নেটেও আসতে পারে, বুঝলে? তো এই ধরনের কিছু কিছু কোশ্চেন আমি ডিসকাস করবো, করলে মোটামুটি যাবে তোমাদের ওই কোশ্চেন গুলো আইডিয়া চলে আসবে, ঠিক আছে? তার সঙ্গে সারা কোশ্চেন ডিসকাস করবো, বুঝলে? হ্যাঁ, ওটা আমি লাস্টে দেখি, একদম লাস্টে করবো, কোশ্চেন তো। আর বাকি তোমার কেমিক্যাল বন্ডিং এ তোমাদের ওই নিজের থেকেই করতে হবে। যেমন এই বছর কোশ্চেন করেছিল, যদি কোশ্চেনটা ভুল ছিল তোমার কোশ্চেন করছে NaCl2 আর তোমাদের CO, হ্যাঁ ক্যালসিয়াম CaF দিয়েছে, এখানে বলেছে ডেল নেগেটিভ মানে কোনটা হবে, মানে ডেল নেগেটিভ মানে তোমার ওই ডাইরেকশনাল যেটা আছে পনেবার সার্কেল,
টেলিজ ফর্মেশনটা NaCl2 কি হয়? NaCl2 কি হয়? NaCl2 হয় না, কেন হয় না? তুমি বন্ডের সাইকেল দিয়ে বলতে পারো, বা বন্ডের সাইকেল দেওয়ার কোনো দরকারই নেই। তুমি যদি NaCl2 করতে হয় তাহলে সোডিয়ামের অক্সিজেন কত হবে? সোডিয়ামের প্লাস অক্সিজেন 2 কত হওয়া হবে? উচিত। হ্যাঁ, সোডিয়াম +2 হবে। তাহলে সোডিয়াম প্লাসের অক্সিজেন স্টেট, সোডিয়াম প্লাসটা নোবেল গ্যাস বলতে পারো নিয়নের। সোডিয়াম প্লাস যদি গুণ হয় সেক্ষেত্রে সেই তো স্টেবল হয়ে গেছে। তাহলে সেই যদি স্টেবল হয়ে যায় তাহলে একটা বলা যায়, তাহলে ছাড়তে পারবে না। যদি ছাড়তে না পারে আইপি বেশি, যদি খুব এন্ডোথার্মিক হয় সেক্ষেত্রে ডেলিস কি হবে? ডেলিস পজিটিভ কি হবে? পজিটিভ আসবে না? পজিটিভ হয়ে যাবে। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো তুমি এমনি যদি এরকম ভাবো, তুমি মনোসাইকেল না করেও করতে পারবে। তো ওই কোশ্চেনটা ছিল CAA বা CAF2 ছিল। বোধই মানে দুটোই কিন্তু ঠিক, মানে CAF2 হয়, COF হয়। দেখবে COF এর ক্ষেত্রেও তোমার ডেইলি ফরমেশনটা নেগেটিভ, CAF2 ক্ষেত্রেও নেগেটিভ, বাট CAF2 ক্ষেত্রে ডবল নেগেটিভ হয়। এই ধরনের কোশ্চেন 2000 এইবারে কোশ্চেনটা করেছে। তো এই ধরনের টুকটাক কোশ্চেনগুলো করে, সেগুলো একটু দেখে রাখতে হবে। আর তোমাদের ল্যাটিস এনার্জির যে ফর্মুলা, ওখান থেকে তোমাদের কোশ্চেন করে দিতে পারে। ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড দিল, MgO দিয়েছে, ধরো একটা দিয়েছে, আর তোমার অন্য কোনো একটা ফল দিয়েছে, NaCl দিয়েছে, দিয়ে বলে কালার দিয়েছে। কিছু না, তুমি ম্যাগনেসিয়ামের অক্সিজেন স্টেট দেখো, +2 আছে, তাহলে ইউ সমান Z প্লাস Z মাইনাস বা ওইসব ইত্যাদি, তাই না? তাহলে Z প্লাস যত বেশি হবে, মানে তাদের আয়নিক তোমার অক্সিজেন স্টেট যত বেশি হবে, মানে ক্যাটায়নিক চার্জ যত বেশি হবে, তাহলে ল্যাটিস এনার্জি হাই হবে। এই সমস্ত গুলো তোমার জাস্ট ফান্ডামেন্টাল আইডিয়াগুলো থাকলেই হবে, ঠিক আছে? তো এইগুলো কিছু কিছু কোশ্চেন আছে, সেগুলো ডিসকাস করলে একটা চলে আসবে। আর তার সঙ্গে কিছু কিছু স্পেসিফাই কোশ্চেন আমাকে বলে দিতে হবে লাস্টের দিকে আছে। হ্যাঁ, তাহলে ওইটা না, শোনো না, আমি নেক্সট মানে তোমার মানে আগের সপ্তাহে শনিবার দিন, শুক্রবার দিন ক্লাসটা নেবো না। আমার শনিবার দিন একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষা দিয়ে আমি যাবো একটা জায়গায় আর কি। তো সেই জন্য ওই সামনের উইকটা শুধুমাত্র শনিবারটা হবে না, মানে শনিবার দিন পরীক্ষা আছে না, শুক্রবার হবে না, রবিবার দিন হবে। আর যখন মানে সেপ্টেম্বর চলে যাবো, সেই সেপ্টেম্বরে আমি সানডে করে দুটো করে ক্লাস নেবো। মানডে 3টে থেকে 10টা থেকে একটা নেবো, 3টে থেকে একটা নেবো। মানে ওই ক্লাসগুলো বেশি দেরি করবো না, আমরা ফার্স্ট ইয়ে করবো। আমাদের প্রবলেম নেই তো, সানডে করে ক্লাস কেউ থাকে না, আমার ক্লাস থাকে একটা, আমি 3টে থেকে আবার নেবো। না স্যার, প্রবলেম নেই। মানে সামনে মানে সেপ্টেম্বরে আমার প্রচুর চাপ, সেপ্টেম্বরে প্রচুর চাপ বলতে সেপ্টেম্বরে নতুন ব্যাচ ঢুকবে, PG1 ঢুকবে, তারপর আমার যে আবার মানে অ্যাডমিশন হচ্ছে, এরা ঢুকবে, আরো কয়েকটা কলেজে পরীক্ষা, মানে ক্লাস নেই আমি, মানে ওই MSc ক্লাস নেই, সেখানে আবার যাবো, যে মানে ক্লাস নিতে হবে। সেপ্টেম্বরে প্রচুর, সেপ্টেম্বর থেকে প্রচুর চাপ হবে। মানে সেপ্টেম্বরটা আমি তোমাদের তাড়াতাড়ি করে দিয়ে তোমার পুজোর মধ্যে আশা করি শেষ করে দিতে পারবো টুকটাক গুলো আর কি। তারপর পুজোর পর তোমরা জাস্ট পরীক্ষা করে চলবে, জাস্ট প্র্যাকটিস করলেই হবে তোমার, ঠিক আছে তো? আমার কিন্তু মেজর কোশ্চেনটা হয়ে গেছে, মানে ছোট বড় কোশ্চেন গুলো যাচ্ছি, আর বেশি কোশ্চেন নেই। আচ্ছা, বায়োটা তোমাদের কি বলতে হবে? সেরকম করে বায়ো তোমাদের নোট পাঠিয়ে দিয়েছি, তোমরা কোশ্চেন গুলো ফলো করো, করে দেখো না, মানে তোমার নিজেরাই আগে কোশ্চেন গুলো করতে করার চেষ্টা করো, যদি পেরে যাও তো ভালো। আচ্ছা, আমার নোট আছে, আমি একবার বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পুরোটাই আছে। ওটা যেহেতু বায়ো তো খুব সোজা, শুধু মুখস্থ করতে হয়, তো ওটা তোমাকে মুখস্থ করে তাও স্যার ইম্পর্টেন্ট পার্ট একটা ছোট্ট করে সামারি করে দেবেন। সমান করে পড়ে দেবো, ঠিক আছে? সেইগুলোকে মনে রাখতে কিছু করার নেই, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ওটাকে তোমাদের একটু পরেই পোস্ট করে দিচ্ছি। হুম, ওকে, রাখছি তাহলে। ওকে স্যার। চলো।